তো আমাদের আজকে যে ক্লাসটা হবে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্কশপ টাইপের, এটা কোনো ক্লাসের পরিবর্তন নয়, বাট এটা হচ্ছে গিয়ে ওয়ার্কশপ ওরিয়েন্টেড আলোচনা। আমরা তো বিভিন্ন ধরনের টুলস নিয়ে কাজকর্ম করি। আমরা বেসিক অ্যাস্ট্রোলজি শিখেছি বা অ্যাস্ট্রোলজি শিখছি। এই শিখতে শিখতে আমাদের কিছু ইনস্ট্যান্টেনিয়াস প্রেডিকশনের রুল এটা দরকার। তো এরকম যদি আমাদের কাছে একটা চার্ট থাকে, যে চার্টটাতে আমরা দেখতে পাই যে এই বয়সে, স্পেসিফিক এই বয়সে এই গ্রহগুলো প্রভাব বিস্তার বেশি করতে পারে, কোনো একটা নির্দিষ্ট বয়সে কোনো একটা নির্দিষ্ট গ্রহ এ যদি প্রভাব বিস্তার করতে পারে, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে প্রেডিকশন করাটা অনেকটাই ইজি হয়ে যায়। তো সেরকম একটা টুল, একটা টেকনিক, সেটা হচ্ছে বিএসপি রুলস। বিএসপি মানে হচ্ছে ভৃগু সরল পদ্ধতি। তো এই ভৃগু সরল পদ্ধতি, এই বইটা হঠাৎ করে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং পার্সোনালি আমি কাজ করে দেখেছি যে ভৃগু সরল পদ্ধতি রেজাল্ট ভালো, প্রেডিকশনের ক্ষেত্রে ভৃগু সরল পদ্ধতিকে ব্যবহার করা যায় বা যেতে পারে। তো আজকে আমরা এই ভৃগু সরল পদ্ধতির বেশ কিছু টেকনিক সম্পর্কে জানবো, আর কিছু সিম্পল উদাহরণ সম্পর্কে দেখার চেষ্টা করব যে এইভাবে আর কি এটা প্রেডিকশন করতে হয়। তো তার আগে, আমি শুরু করবার আগে একটা কুণ্ডলীর ছক এঁকে নিই, তারপরে আমি শুরু করব। আচ্ছা, এই জায়গাটাতে অনেকেই রয়েছেন, অনেক ব্যাচের অনেক মানুষই রয়েছেন, বাকিরা যারা নেই তারা দেখে নেবেন। তো এই জায়গাটাতে আমরা যে হরোস্কোপ সফটওয়্যার ইউজ করি, আমরা সাধারণত যেটা ইউজ করি সেটা হচ্ছে ই কুণ্ডলী প্রিমিয়াম। ই কুণ্ডলী প্রিমিয়াম ভার্সন হচ্ছে 6.0। তো আপনারা এইটা কিনে নিতে পারবেন, এটা আপনারা নিজেরাও কিনতে পারেন। আর এছাড়া ঋষিবাণী থেকেও এটা আপনাদেরকে দেওয়া যেতে পারে। ঋষিবাণী থেকেও আপনারা এই সফটওয়্যারটা সিলেক্ট করতে পারেন। এই যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, কুণ্ডলী প্রিমিয়াম 6.0, এইটা নেওয়ার জন্য আপনাদেরকে হেমন্তর সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখবেন আপনাদের গ্রুপে মাঝে মাঝে রেমিডির ছবি টবি পাঠায়। তো ওই ভদ্রলোক হচ্ছে হেমন্ত পান্ডা। এবং আমাদের ঋষিবাড়ির এই যে অ্যাস্ট্রোলজি বাদ দিয়ে রেমিডি, তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য যে সমস্ত কবচ বা এগুলি, এগুলো সমস্তই হেমন্তর থ্রুতে আপনাদেরকে কালেক্ট করতে হবে। প্রথম প্রথম তো আপনারা নিজেরা কিনে উঠতে পারবেন না। যারা কিনতে পারবেন তো পারবেন, আর যাদের পক্ষে কেনাটা মুশকিল, ধরুন আপনি একটা পিঠ পোখরাজ কিনবেন বা হচ্ছে কি আপনি একটা লাল কলা কিনবেন, তো সেই ক্ষেত্রে আপনারা ওটা ঋষিবাড়ি থেকে কালেক্ট করতে পারেন। এবং সেটার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে হেমন্ত পান্ডার সাথে। প্রথম দিকটায় তো আমি বলবো যে আপনারা এটা অবশ্যই এই সুবিধাটাকে অর্জন করবেন, তারপরে পাথর মোটামুটি চিনে যাওয়ার পরে তখন হচ্ছে আপনারা নিজেদের মতো করে চেস করতে পারেন বিভিন্ন জায়গা থেকে। তাহলে ভৃগু সরল পদ্ধতির যে বিএসপি রুলস রয়েছে, সেই রুলস গুলো নিয়ে আমরা ডিসকাস করবো। সেকেন্ড, এখানে আমরা মোটামুটি আজকে ওই গোটা 25 রুল নিয়ে ডিসকাস করবার চেষ্টা করবো। তো প্রথম রুলটা বা প্রথম বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। এই টপিকটা হচ্ছে ইয়ার অফ অ্যাক্টিভিটি। কোন সময় কোন গ্রহটি active হবে। ধরুন একজন মানুষ, তার হচ্ছে মাঙ্গলিক যোগ রয়েছে। তাহলে এই মাঙ্গলিক যোগের ম্যাক্সিমাম ইয়ার অফ অ্যাক্টিভেশন এটা হচ্ছে 27 বছর বয়স। আর হাউস অফ অ্যাক্টিভেশন এইটা হচ্ছে 10th হাউস। তাহলে কারুর যদি মঙ্গল চতুর্থ ভাবে বসে থাকে, কারুর যদি মঙ্গল চতুর্থ ভাবে বসে থাকে, তাহলে 27 বছর বয়সে 10th হাউস মানে লগ্ন সম্পর্কিত কিছু একটা ঘটনা আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে ব্যাপারটা একটু বুঝাই। এখানে কিন্তু আমরা মেইন রুলের মধ্যে ঢুকি। দেখুন স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা একটুখানি দেখে নিন সবাই। হ্যাঁ, হয়েছে স্যার। হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে বলছে, ধরে নিচ্ছে আমার এটা লগ্ন।
চতুর্থ হয় মঙ্গল আছে। তাহলে বলা হচ্ছে মঙ্গলের অ্যাক্টিভেশন এজ, এই যে মাঙ্গলিক মঙ্গল এর অ্যাক্টিভেশন এজ, সেটা হচ্ছে এজ অফ অ্যাক্টিভেশন হচ্ছে 27। আর অ্যাক্টিভেটিং হাউস বা অ্যাক্টিভ হাউস যেটা, সেটা হচ্ছে 10th হাউস। অ্যাক্টিভ হাউস হচ্ছে 10। তার মানে এটা কি? তার মানে হচ্ছে এই মঙ্গল যেখানে আছে তার 10 নম্বর ঘরে 27 বছর বয়সে একটা বিশেষ ঘটনা মঙ্গল ঘটাবার চেষ্টা করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি মঙ্গল এই ঘরটাতে নেই, মঙ্গলকে আমরা ধরে নিচ্ছি মঙ্গল আছে অষ্টম ভাব। তাহলে অষ্টম ভাবের এই মঙ্গল কিন্তু মেষ লগ্নের জন্য খুব নেগেটিভ নয়। কিন্তু এই মঙ্গলই যদি বৃষ লগ্ন হয়ে যায় তাহলে কিন্তু বেশ নেগেটিভ। বৃষ লগ্নের যখন মঙ্গল হয়ে যাবে তখন কিন্তু এই মঙ্গলই অষ্টমে গিয়ে সে কিন্তু যথেষ্ট হার্মফুল। কারণ আগের মঙ্গলটা সক্ষেত্রী ছিল, আর এখনকার মঙ্গল সে যথেষ্ট পীড়াদায়ক মঙ্গল, ধনুতে রয়েছে, অগ্নি রাশিতে, আর সপ্তম পতি অষ্টমে চলে গেছে, নেগেটিভ। মঙ্গল অ্যাক্টিভ হবে কবে? এই যে মাঙ্গলিক দোষ রয়েছে, মঙ্গলের এজ অফ অ্যাক্টিভেশন হচ্ছে 27 ইয়ার্স, 27 বছর বয়সে মঙ্গল অ্যাক্টিভ হবে। কোথায় অ্যাক্টিভ হবে? সেটা হচ্ছে 10th হাউসে। 10th হাউস মানে এখান থেকে এই ঘর। তাহলে 27 বছর বয়সে 5 নম্বর ঘরে কিছু একটা ঘটনা এই মঙ্গল ঘটে। এটা কি ঘটনা ঘটতে পারে? 5 নম্বর ঘর, এই ঘরটা হচ্ছে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার বিদ্যা, আমার সন্তান, আমার চাকরির পরিবর্তন। তো সেই সমস্ত বিষয় ওরিয়েন্টেড কিছু একটা ঘটনা সেটা মঙ্গল ঘটাতে চাইবে। এবার আমরা একটু দেখে নেব মঙ্গল কোথায় আছে। মঙ্গল 8 নম্বর ঘরে আছে, তাহলে একটা নেগেটিভ মার্কস। তাহলে এই 5 নম্বর ঘরে যে ঘটনাটা ঘটবে সেটা এই জাতকের জন্য 27 বছর বয়সে একটা নেগেটিভ ইভেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। বেশি মানে অনেকটাই বেশি। এইবার হচ্ছে গিয়ে আমরা একটা নতুন জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে প্রাইমারি রিলেশনশিপ, সেকেন্ডারি রিলেশনশিপ। ধরুন এই এটা বুঝতে পারলাম না কেন এটা বোঝাও, ফিফথ হাউসটা নেগেটিভ। আমি বোঝাও, একটু সময় দিন। এবার এখানে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রাইমারি রিলেশনশিপ আর একটা হচ্ছে সেকেন্ডারি রিলেশনশিপ। প্রাইমারি রিলেশনশিপটা কি? যেমন হচ্ছে এই ঘর, 5 নম্বর ঘর, এখানে প্রথম বিচার্য কি? এখানে প্রথম বিচার্য হচ্ছে আমার সন্তান, আমার প্রেম। তাহলে এখানে হচ্ছে কি আমি লিখি এডুকেশন, লাভ, চাইল্ড, এইসব, এগুলো আমরা 5 নম্বর ঘর থেকে পাবো। এছাড়া আমরা কি পাবো? 5 নম্বর ঘর থেকে পাবো এল্ডার সিস্টার অফ মাই ওয়াইফ, আমার বউয়ের বড় বোন। যদি মেয়ে হয় আমার ভাসুর। কেন ভাসুর? কারণ এখানে হচ্ছে গিয়ে 7 নম্বর ঘর মানে হচ্ছে আমার বউ বা আমার স্বামী, আর তার একজন আগের ভাই বা বোন, উনি হচ্ছেন ভাসুর অথবা বড় শালিকা। এই যে জায়গাটা থেকে আমরা আইডেন্টিফাই করব মানুষটাকে, ওই রিলেশনশিপটা হচ্ছে সেকেন্ডারি রিলেশনশিপ। তাহলে প্রাইমারি রিলেশনশিপ হচ্ছে চিলড্রেন, সেকেন্ডারি রিলেশনশিপ হচ্ছে বউয়ের বড় বোন। এখানে আমি পাচ্ছি প্রাইমারি রিলেশনশিপে এডুকেশন, সেকেন্ডারি রিলেশনশিপে কি পাচ্ছি? দশমের অষ্টম, খেয়াল করুন, দশমের অষ্টম। তার মানে হচ্ছে চাকরির পরিবর্তন বা চাকরির ছেদ, চাকরি চলে গেল। মোটামুটি পরিষ্কার হলো। এই বিষয়গুলোকে এই ভিডিও রেকর্ডিংটা করে আজকে আমি আপলোড করে দেবো, এবং ভিডিও রেকর্ডিংটা 5-6 দেখতে হবে। একবার পরে আপনারা রিয়ালাইজ করতে পারবেন যে আজকের এই ঝোড়ো ক্লাস, এই ঝোড়ো ক্লাসে আপনাদেরকে কি পড়ানো হলো। বিভিন্ন ব্যাচের বিভিন্ন মানুষ রয়েছেন,
প্রত্যেকে নিজের নিজের ব্যাচে ক্লাসে ক্লাসে ব্যাচে আর কি কোশ্চেন করবেন, এবং সেই কোশ্চেনের আপনাদের উত্তর দেওয়া হবে। তো ভৃগু সরল পদ্ধতি হচ্ছে এইরকম rules, যেগুলো টাইমিং অফ ইভেন্টস ক্যালকুলেট করবার জন্য ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। তাহলে এবার কয়েকটা বয়স অনুযায়ী আমরা বিষয়টাকে একটু সাজাই। সেকেন্ড, আহ প্রথম প্রথম রুল বলছে যে 10 বছর বয়সে রবি যে ঘরে থাকবে, এটা কিন্তু আপনাদেরকে নোট করতে হবে, আপনারা লিখতে পারেন। তাহলে 10 বছর বয়সে রবি যে ঘরে থাকবে, ষষ্ঠ ঘরে রবি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে। তাহলে 10 বছর বয়সে রবি অ্যাক্টিভ হবে কোথায়? 6th হাউসে। তাহলে আমরা একটুখানি ছবি এঁকে নিই। স্যার সবার ক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা। এটা কিন্তু মানে বিএসপি রুলস, এটা ওরকম নয়, এটা ওই ইনস্ট্যান্টেনিয়াসলি এটা কাজ করতে শুরু করবে। আচ্ছা। তাহলে বিএসপি রুলসে আমরা ধরে নিচ্ছি রবি কোথায় আছে, এই ঘরটাতে রবি আছে। তাহলে 10 বছর বয়সে এই লোকটার রবি থেকে 6th হাউস মানে হচ্ছে এই ঘরটা, এই যে ঘরটা রবি থেকে 6th হাউস, এটার অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা কি? এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে প্রাইমারি রিলেশনশিপ, তোমার মুখমণ্ডল, তোমার বাক্য, তোমার কথন, তোমার কথাবার্তা ইত্যাদি, আমার পঞ্চ ইন্দ্রিয়। আর সেকেন্ডারি রিলেশনশিপস এর ক্ষেত্রে কি রয়েছে? আমার কর্মের ফলে সৃষ্ট উপার্জন, অর্জিত সম্পত্তি, কিছু প্রপার্টি, এই সমস্ত বিষয়গুলো। তাহলে 10 বছর বয়সে রবি এই ঘরটাতে যদি থাকে, এটা হচ্ছে মুখমণ্ডল। এই ঘরটাতে 10 বছর বয়সে কি হতে পারে? তাহলে এবার আমি চট করে দেখে নেব যে রবি আমার জন্য শুভ না পাপ। তাহলে মেষ লগ্ন, রবি শুভ গ্রহ। তাহলে রবি 6th হাউসে, এখানে কিছু আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করাতে পারে। রবি এখানে এর ইন্দ্রিয়ের ক্ষমতা, শিখন ক্ষমতা ইত্যাদিকে বাড়িয়ে তুলতে পারে, এই সমস্ত পজিটিভিটি ক্রিয়েট করতে পারে। আর নেগেটিভিটি কি ক্রিয়েট করতে পারে? 10 বছর বয়সে খাওয়া দাওয়া করতে গিয়ে মুখে ছ্যাঁকা লেগে গেল, মুখটা পুড়ে গেল, কিংবা হচ্ছে গিয়ে মুখে কোন রকম কোনো সমস্যা তৈরি। এবার এই জায়গাটাতে আমাকে দেখতে হবে, আরেকটু আমরা যদি ডিপে গিয়ে দেখি, তাহলে আমি দেখবো যে আরো কোনো গ্রহের প্রভাব আছে কিনা। রবি ওই জায়গাটাকে অ্যাক্টিভ করলো, করবার পরে বাকি অন্যান্য গ্রহরা তারা যদি আরেকটু ধাক্কা টাক্কা দিয়ে দেয়, মানে গাড়িটা চলতে শুরু করলো, এইবার আরো তিনজন বাড়ি গাড়িটাকে ঠেলা দিল। তাহলে সেইরকম খেলনেওয়ালা ব্যক্তি, তারা পজিটিভ হতে পারে, তারা নেগেটিভ হতে পারে। তাহলে মুখে ছ্যাঁকা লাগতে পারে, নাকে কোনো একটা অপারেশনের টেন্ডেন্সি তৈরি হতে পারে, জিভে বা মুখমণ্ডলে কোনো অপারেশনের টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। তাহলে রবির অ্যাক্টিভেশন এজ হচ্ছে 10 বছর, বা 10 বছর বয়সে রবি অ্যাক্টিভ হবে। কোথায় অ্যাক্টিভ হবে? সেটা হচ্ছে 6th হাউস। 10 বছর বয়সে রবি যেখানে রয়েছে, তার ষষ্ঠ ভাবে সে অ্যাক্টিভ হবে। রবিকে আমরা নৈসর্গিক পাপগ্রহ হিসেবেই ট্রিট করব। অর্থাৎ রবির আমরা এখানে কুফল, এটাকেই বেশিরভাগ ক্ষেত্রে ট্রিট করব। এবং যদি সুফল পাওয়া যায়, ভেরি গুড। আর যদি সুফল পাওয়া না যায়, সেটাই ন্যাচারাল। এরপরের বয়সটা হচ্ছে স্যার এটা কত বছর থেকে অ্যাক্টিভেট থাকবে? এই ইয়ারটা, এই ভৃগু পুরো প্রোগ্রেশন 10 বছর? দশম বর্ষ। এই যে ভৃগু প্রোগ্রেশন, আপনারা তো সবে পড়াশোনা শুরু করেছেন, আপনাদের জন্য একটু কঠিন, কিন্তু যারা বেশ কয়েকদিন পড়াশোনা করেছেন তারা জানেন
যে এই প্রোগ্রেশন সিস্টেম বা ভৃগু বা এই ভৃগু নন্দিনারী, এগুলো সবই হচ্ছে গিয়ে ইয়ার ধরে ধরে ক্যালকুলেশন হয়, যে ওই বছরে। যেমন হচ্ছে গিয়ে এই মানুষটা আহ চতুর্থে হচ্ছে গিয়ে মঙ্গল রয়েছে, তাহলে লগ্নপতি চতুর্থে বসে আছে, তাহলে এই মানুষটার অসুস্থ হওয়ার সম্ভাবনা যদি আমরা দেখতে চাই, সেই ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে 22 বছর, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, তাহলে এই মানুষটার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে এই বছরগুলো, অর্থাৎ 22, 25, 31। এই এইভাবেই ভৃগু প্রোগ্রেশন সিস্টেমে ক্যালকুলেশন করা হয়। বাট আপনারা এটা বুঝতেও চেয়েন না, ভাবতেও চেয়েন না, আমি হচ্ছে কি এগুলোকে একটু পরে করা ইজি ব্যাপার। পিএসপি রুলস, সেই ইজি জায়গাটাতেই আমরা থাকি। আপনাদের কিছু চট জলদি ঝটকা প্রেডিকশন করতে এটি কাজে লাগবে। এরপরে হচ্ছে 18 বছর, 10-এর পরে 18 বছর। এর মধ্যে 10 থেকে 18 বসার কারণে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু 18 বছর বয়সে চন্দ্র তার নিজের ক্ষেত্রে যে ঘরে সে বসে আছে সেই ঘরটাকে সে অ্যাক্টিভ করে তুলবে। ধরুন চন্দ্র হচ্ছে গিয়ে এই ঘরটাতে বসে আছে। চন্দ্র কোথায় বসে আছে? চন্দ্র বসে আছে একাদশ। 18 বছর বয়সে চন্দ্র হচ্ছে গিয়ে কাজ করবে। কি কাজ করবে? নিজের এই ঘরটাকে অ্যাক্টিভ করে তুলবে। এই ঘরটা রিলেশনশিপ কি? আয়, গেইন, অর্থ। তাহলে 18 বছর বয়সে এই মানুষটার অর্থ প্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি সম্ভাবনা থাকবে। সম্পত্তি কথাটা কেন বললাম? কারণ চন্দ্র হচ্ছে চতুর্থপতি। চন্দ্র হচ্ছে চতুর্থপতি। চতুর্থ মানে আমরা জানি যেখানে আমরা পা রাখি, যেখানে আমরা স্থিত হই, যেখানে আমরা বসি, আমাদের আসন, আমাদের ভূমি, আমাদের পা, পায়ের নিচের অংশ, পা নয়, নিচের অংশ, আমাদের জমি ও সম্পত্তি, এগুলো সবই হচ্ছে চতুর্থ। তাহলে এই যে চতুর্থ ভাবের অধিপতি, তিনি হচ্ছেন চন্দ্র। সেই চন্দ্র গিয়ে কোথায় বসেছে? একাদশে। একাদশ মানে হচ্ছে আয়। তাহলে আয়ের ঘরে চন্দ্র বসেছে। আর চন্দ্র কে? চন্দ্র হচ্ছে ভূমির অধিপতি। তাহলে 18 বছর বয়সে আয় হতে পারে, 18 বছর বয়সে ভূমি লাভ হতে পারে, লাভ হতে পারে। এরা হচ্ছে এরা এরা হচ্ছে ডিরেক্ট রিলেশনশিপ, বা এরা হচ্ছে গিয়ে প্রাইমারি রিলেশনশিপ, বা এটা হচ্ছে প্রাইম। কিন্তু অষ্টম ভাব হচ্ছে, সরি, একাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাবের অষ্টম ভাব। তাহলে চন্দ্র যদি এই সময় পীড়িত হয়, চতুর্থ মানে মা, চতুর্থ মানে ভূমি, তাহলে অষ্টম মানে হচ্ছে ব্যয়, চতুর্থের ব্যয়, সেই ঘরটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে মায়ের মৃত্যু, মায়ের মৃত্যুতুল্য কষ্ট, যন্ত্রণা ইত্যাদি সৃষ্টি হতে পারে। আর আর কি হতে পারে? আর হচ্ছে জমির কাগজপত্র গুলো রাখা তো ছিল, কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না। জমির কাগজপত্র গুলো ছিল, আর খুঁজে পাচ্ছি না। স্যার, চন্দ্র পীড়িত হলে মানে ঠিক বুঝতে পারলাম না, চন্দ্র পীড়িত হবে? চন্দ্রপীড়িত হতেই পারে। চন্দ্রের উপর রাহু দৃষ্টি রয়েছে, চন্দ্র অন্য কোনো ভাবে কুম্ভ রাশিতে চন্দ্র রয়েছে। কুম্ভ রাশিতে এমনিতেই চন্দ্রের জন্য বায়ু তত্ত্বের রাশি, জল তত্ত্বের গ্রহ চন্দ্র, তার মধ্যে সে কুম্ভ রাশিতে রয়েছে, সে এমনিতেই এখানে পীড়িত অবস্থায় রয়েছে। কিন্তু আমাদের প্রশ্নটা হর্ষ নয়, প্রশ্নটা হচ্ছে আপনারা ধীরে ধীরে পীড়িত হওয়া, এই ভালো অবস্থা, শুভ অবস্থান, বলবত্তা প্রাপ্ত হওয়া, এই ব্যাপারগুলো সম্পর্কে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। তো আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে মেইনলি টপিক ওরিয়েন্টেড। এই আমি যে আজকে যেটা পড়াবো, এটা বুঝতে হলে আপনাদেরকে অন্তত 6 থেকে 7 বার ভিডিওটা দেখতে হবে।
তারপরে হচ্ছে গিয়ে বিষয়টা আপনারা রপ্ত করতে পারবেন। লিখতে হবে টপিক গুলো, কি বলতে চাইছি সেটা বুঝতে হবে। তারপরে তাহলে মূল পয়েন্ট হচ্ছে চন্দ্র যে ঘরে থাকে, যে জায়গায় বসে, এই জায়গাটাকে অ্যাক্টিভ করে 18 বছর বয়সে। তাহলে চন্দ্র, আমার যখন 18 বছর বয়স, সেই সময় একটি ঘটনা ঘটাবার চেষ্টা করবে। অর্থাৎ যেভাবে চন্দ্র আছে 18 বছর বয়সে, সেই ভাব সম্পর্কিত কোনো একটি ঘটনা সে ঘটাবার চেষ্টা করবে। ধরেন কারণ চতুর্থ একটা ভাবে প্রশ্ন ছিল। আমি যখন পড়াই, তার মধ্যে প্রশ্ন লিখতে হয় অথবা হাত তুলতে হয়। পড়ানোর মধ্যে করে বক্তব্য পেশ করলে পরে বোঝা বাকিদের জন্য মুশকিল হয়। তাহলে যদি কারোর চতুর্থ ভাবে চন্দ্র থাকে, হতেই পারে কারোর চতুর্থ ভাবে চন্দ্র, তাহলে 18 বছর বয়সে তার চতুর্থ ভাবটা অ্যাক্টিভ হবে। কিভাবে অ্যাক্টিভ হবে? হতে পারে নতুন কোনো বন্ধু এলো, যে বন্ধুত্ব সারা জীবন চলবে। হতে পারে 18 বছর বয়সে হতে পারে মায়ের প্রবল রোগ হলো, কারণ চতুর্থ ভাব তো মা। 18 বছর বয়সে তার জমি বা ভূমি প্রাপ্তি হলো। হতে পারে চন্দ্রটা খুব ডিস্টার্ব আছে, ডিস্টার্ব থাকলে পরে 18 বছর বয়সে তাকে বাড়ির থেকে দূরে করে দিল। হতেই পারে এই যে চন্দ্র, সেটা 18 বছর বয়সে অ্যাক্টিভেটেড হবে, এবং যে ভাবে রয়েছে সেইভাবেই সে অ্যাক্টিভেটেড হবে। আচ্ছা, আমি আর দুটো পড়াবো, পড়িয়ে তারপরে আপনাদের আবার প্রশ্ন উত্তরগুলো শুনবো। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা যাব। 20 বছর, 20 বছর বয়স যিনি অ্যাক্টিভ হবেন, তিনি হচ্ছেন শনিদেব। কোথায় অ্যাক্টিভ হবেন? থার্ড হাউস। তাহলে শনিদেব 20 বছর বয়সে তৃতীয় ভাবে কিছু ফল প্রদান করবে। তাহলে ধরে নিচ্ছি কারোর মীন লগ্ন, আর আমরা ধরে নিচ্ছি শনিটা রয়েছে, সে দ্বাদশে শনি থাকলো। তাহলে 20 বছর বয়সে এই শনিদেব কি করবেন? তিনি কিছু ফল প্রদান করবেন, এবং তার সঙ্গে কানেক্টেড হাউস হচ্ছে তার থার্ড হাউস। মানে শনিদেব যেখানে রয়েছেন, তার তৃতীয় ভাবে শনিদেব 20 বছর বয়সে কিছু ঘটনা ঘটান। তাহলে আমরা এই জাতককে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করব যে 20 বছর বয়সে তোর কি কোনো লোন হয়েছিল বিদেশ যাওয়ার জন্য? সেকেন্ড হাউস, 12th হাউস, 8th হাউস, এগুলো মিলে হচ্ছে লোন। 2, 6, 8, 12 ইত্যাদি মিলে লোন। আর এইখানে 20 বছর বয়সে সে আর কি লোন নেবে? 20 বছর বয়সে তো কাউকে ব্যাংক হাউস বিল্ডিং লোন দেবে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে তোর কি 20 বছর বয়সে কোনো লোন নিতে হয়েছিল? কিংবা এখানে আমরা বলতে পারি 20 বছর বয়সে কি কোনো দাঁতে চোট টোট পেয়েছিলি? কারণ শনি বসে আছে 12 নম্বর ঘরে। আপনারা সবাই জানেন 12 নম্বর ঘর হচ্ছে হাউস অফ এক্সপেন্ডিচার। তাহলে ব্যয়ের ঘরে শনিদেব যখন বসে রইলেন, তাহলে শনিদেব তৃতীয় দৃষ্টি active হবে 20 বছর বয়সে। তাহলে 20 বছর বয়সে শনিদেব কোথায় ব্যয় করবেন? শনিদেব এই ঘরটাতে ব্যয় করবেন। এই ঘরটাতে কি আছে? এই ঘরটাতে আছে আমার টাকা পয়সা। তা 20 বছর বয়সে আমার কত টাকা আছে? এই টাকা। তারপরে হচ্ছে গিয়ে শনিদেব তার দৃষ্টি পড়ে যে দ্বিতীয়, এটা হচ্ছে মুখপর্ণ। মুখমণ্ডলে শনিদেব কিছু সমস্যা তৈরি করতে পারে। শনিদেব হচ্ছে আঘাতের গ্রহ, হুস করে লেগে গেল ব্যথা। শনিদেব কিন্তু যখন মানে কষ্ট দেন, তখন তিনি প্রেশার, ভূমি, সলিড কিছু দিয়ে আঘাত দেওয়ার চেষ্টা করেন। শনিদেব কিন্তু আগুন টাগুনের দিকে যায় না, দুঃখ, কষ্ট ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি তাহলে কি 20 বছর বয়সে মুখে কোনো একটা বড় সমস্যা হয়েছিল? শনিদেব স্কিনের প্রবলেম দিতে পারেন। শনিদেব আহ চুল উঠে যাওয়া, এইটা দিতে পারেন।
শনিদেব 2 নম্বর ঘরে টাকা পয়সা মিসইউজড হয়ে যাবে সেটা দিতে পারেন, যে টাকা পয়সা সব ভুল জায়গায় প্রচুর টাকা নষ্ট হয়ে গেল, সেটা শনিদেব দিতে পারেন। তাহলে 20 বছর বয়সে শনিদেব কল পাম্প করতে গেছিল, ধাক করে দাঁতে এসে লাগলো, সেটা দিতে পারেন, যে দাঁতে এসে লাগলো আর দুটো দাঁত পড়ে গেল, এটা শনিদেব দিতে পারেন। বা শনিদেব যেহেতু তৃতীয় ঘরটা অগ্নি রাশিতে পড়েছে, বলে অগ্নি ওরিয়েন্টেড কোনো সমস্যা সেটা শনিদেব দিতে পারেন। এবং যে সমস্যার রেজাল্ট সেটা হচ্ছে বিরাট দুঃখ, বিরাট কষ্ট, বিরাট ব্যথা, এই ব্যাপারটা শনিদেব দিতে পারে। তাহলে 20 বছর বয়সে শনিদেব তিনি থার্ড হাউসে অ্যাক্টিভেটেড হবেন। এবং শনিদেব যেভাবে রয়েছেন, তাই পারতো শনিদেব এখানে নেই, শনিদেব রয়েছে একাদশ ভাবে, হতেই পারতো শনিদেব ওখানে নেই, শনিদেব গিয়ে উপস্থিত হয়েছেন একাদশে। এবার তার দৃষ্টি রেজাল্ট সব পাল্টে গেল। এবার একাদশে শনি, সে 20 বছর বয়সে স্লো বাট স্টেডি সাকসেস দেবে। একাদশে শনি এবং সক্ষেত্রেই শনি, নিজের ঘরে শনি, সে তো ভালো ফল দেবে। এবং 20 বছর বয়সে সে অ্যাক্টিভ হবে। কোথায় অ্যাক্টিভ হবে? ওর তৃতীয় ঘরে। বা তৃতীয় ঘর মানেটা কি? ওর তৃতীয় তৃতীয় ঘর মানে হচ্ছে লগ্ন। তাহলে লগ্ন ভাবে শনিদেব অ্যাক্টিভ হবে এই মানুষটার ক্ষেত্রে। তাহলে এর কিছু আঘাত, চোট ইত্যাদি প্রাপ্তি হতে পারে, কিছু ব্যয়, তার মাধ্যমে কিছু ইনকাম, সেটা হতে পারে। শনিদেব হচ্ছে প্রাচীনকে ইন্ডিকেট করে। তাহলে প্রাচীন কোনো সম্পর্কের মাধ্যমে উপার্জন, সেটা হওয়ার সম্ভাবনা। উপার্জন হতে পারে, কিছু প্রাপ্তি হতে পারে, স্বাস্থ্য উন্নতি হতে পারে, শরীরের স্ট্রেংথ স্ট্যামিনা বৃদ্ধি, এটা হতে পারে। এরকম প্রত্যেকটি বিষয় কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা আমাদের এখানে রয়েছে। সেকেন্ড, শনিদেব থার্ড হাউসে অ্যাক্টিভ হবেন এবং সেটা 20 বছর বয়সে। নেক্সট হচ্ছে আমাদের বৃহস্পতি। এই বৃহস্পতিটা কমপ্লিট করে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন শুনে নেব, কিন্তু বেশি সময় আমি শুনতে পারবো না, কারণ আজকে হচ্ছে কি আমাকে ঝড়ের গতিতে পড়াতে হবে। পরের পয়েন্ট বলছে, বৃহস্পতি 22 বছর বয়সে নবম ভাবে active হয়ে ওঠেন। তাহলে বৃহস্পতি যেখানে থাকবেন, ধরে নিচ্ছি আমরা বৃহস্পতি এখানে আছে, গুরু, তাহলে নবম ভাব কোনটা? এই ঘরটাতে বৃহস্পতি তিনি অ্যাক্টিভ হবেন। এবং কবে অ্যাক্টিভ হবেন? বয়সটা হচ্ছে 22 বছর। 22তম বর্ষে বৃহস্পতি তিনি অ্যাক্টিভ হয়ে উঠবেন। এবং এই বৃহস্পতি তার নবম ঘরে তিনি ঢুকতে হবেন। তাহলে এবার আমরা লগ্নটাকে একটু চেঞ্জ করে করে দেখি। তাহলে যদি কারু কুম্ভ লগ্ন, তাহলে বৃহস্পতি 22 বছর বয়সে, দশে বৃহস্পতি আছে, 22 বছর বয়সে অষ্টম দৃষ্টিতে সে অ্যাক্টিভেটেড হবে। তাহলে দ্বাদশে বৃহস্পতি থাকা মানেই হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন, আধ্যাত্মিকতা, জ্যোতিষ, অধ্যাত্ম ইত্যাদি বিষয়ের প্রতি, পাত্র ইত্যাদির প্রতি এই মানুষটার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে কোন বয়সে সেটা? সেটা হচ্ছে 22 বছর বয়সে। এবার হচ্ছে এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 8 নম্বর ঘর। তাহলে এইটা হচ্ছে আমার 8 নম্বর ঘর, আর এটা হচ্ছে আমার 9 নম্বর ঘর। লিখে দিই, 9 নম্বর ঘর।
এটা 9 নম্বর ঘর, আর এটা হচ্ছে আমার 8 নম্বর ঘর। এবার 8 নম্বর ঘর, এই ঘরটা হচ্ছে নবমের দ্বাদশ। নবম হচ্ছে বাবা, নবমের দ্বাদশ হচ্ছে বাবার ব্যয়। তাহলে বৃহস্পতির দৃষ্টি রয়েছে 8 নম্বর ঘরে। 8 নম্বর ঘর হচ্ছে অর্থহানি, টাকা পয়সা নষ্ট হওয়া ইত্যাদিকে নির্দেশ করে। মৃত্যু, মোক্ষ ইত্যাদিকেও নির্দেশ করে। এর সঙ্গে সঙ্গে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি জ্ঞানকে নির্দেশ করে। তার সাথে সাথে 8 নম্বর ঘর হচ্ছে নবমের দ্বাদশ। 9 নম্বর ঘরের 12 নম্বর ঘর হচ্ছে 8 নম্বর ঘর। তাহলে নবম ভাব হচ্ছে বাবা, আর 8 নম্বর ঘর হচ্ছে বাবার ব্যয়। তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে, যে কিছু একটা পড়াশোনার জন্য বাবার কাছ থেকে প্রচুর টাকা পয়সা নিলাম, এবং বাবা আলটিমেটলি টাকা পয়সা হারিয়ে তারা যাতা অবস্থায় চলে এলো। বাবার প্রচুর ব্যয় হলো, তার ফলে আমার টাকা পয়সা গুলো জলে। এবার বৃহস্পতি এখানে নেই, এই হলো। বৃহস্পতিকে আমরা এখানেই রেখেছি। আর লগ্নটাকে এবার আমরা একটু চেঞ্জ করে দিই। এবার লগ্নটাকে আমরা মিথুন লগ্ন। তাহলে বৃহস্পতি সে 8 নম্বরে বসে আছে। তাহলে 22 বছর বয়সে বৃহস্পতি এই ঘরটাকে ডেভেলপ করবে। 8 নম্বর ঘর হচ্ছে হাউস অফ ডেথ, মৃত্যু। আর 4 নম্বর ঘর, সেটা হচ্ছে আমার জমি, বাড়ি, ভূমি ইত্যাদি, মা। তাহলে এটা হতে পারে যে বৃহস্পতি সে কিছু পাইয়ে দিল, এবং এই জায়গাটাতে কোনো একজন মানুষের মৃত্যুতুল্য ঘটনা ঘটে। ধরুন যার লগ্ন মিথুন, তার বাড়িতে কোনো একজন মানুষ এমন রয়েছে যার হচ্ছে গিয়ে মৃত্যু যন্ত্রণা চলছে, চলতেই পারে। তাহলে এই মানুষটা এই 22 বছর বয়সে হঠাৎ মৃত্যুযোগ, এবং তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি, সেগুলোর প্রাপ্তি, সেগুলো পাওয়া কে ইন্ডিকেট করবে বৃহস্পতির এই অষ্টমে অবস্থান, এবং আমাদের ভৃগু রুটস। তাহলে আমরা মাত্র 4টে সূত্র সম্পূর্ণ করতে পারলাম। এবার আমরা 4 জনের প্রশ্নের উত্তর দেবো, সবার কিন্তু নয়। বাকিরা প্রশ্ন লিখে দেবেন, আমরা গ্রুপে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো। তাহলে এবার 4 জন আপনারা প্রশ্ন করুন, আমি দেওয়ার চেষ্টা করি উত্তর। তারপরে আমরা আবার শিফট করে যাব আমাদের পড়াশোনা পয়েন্টে। পল্লবী বলুন। স্যার বলছি 22 বছর বয়সে স্যাটার্ন গিয়ে আপনার অ্যাক্টিভেট হচ্ছে, তো এবার স্যাটার্ন গিয়ে অ্যাক্টিভেট হলো, স্যাটার্ন নিজে প্ল্যানেট হিসেবে যেই হাউসে বসেছে সেই হাউসটা অ্যাক্টিভেট হবে, নাকি আমার স্যাটার্নের রাশি যেগুলো আছে, ক্যাপ্রিকন বলুন, অ্যাকুয়ারিয়াস বলুন, এইগুলো গিয়ে বসলে ওগুলোকেও অ্যাক্টিভেশনটা হবে? প্রথমত 22 বছর বয়সে স্যাটার্ন নয়, 22 বছর বয়সে হচ্ছে গুরু, জুপিটার, বৃহস্পতি। ওকে স্যার। তো বৃহস্পতি অ্যাক্টিভ হবে 22তম বছরে। কোথায়? হুম। যেখানে বসে আছে তার 9 নম্বর ঘরে। ওকে। এবার বৃহস্পতির রাশি আমাদের দেখার দরকার নেই। বৃহস্পতি যে ভাবটাকে কন্ট্রোল করছে, বৃহস্পতির নবম দৃষ্টি যে ভাবের উপর পড়েছে, সেই ভাবটাকে আমরা বলবো যে এই ভাবে, এই ঘরে সে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হবে বৃহস্পতি, এবং এই ঘরটার কিছু ফল দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতি যেমন আমাদের হচ্ছে আহ পূর্ব প্রজন্ম, আগের প্রজন্ম, দাদু ঠাকুরদা ইত্যাদি ইত্যাদি। তাহলে এরা হচ্ছে গিয়ে 8 নম্বর ঘরে, এদের কারোর ডেথ বা এদের কারোর মাধ্যমে কিছু প্রাপ্তির সম্ভাবনা, সেটা হচ্ছে কি 8 নম্বর ঘর থেকে আসবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? স্যার এই সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন করবো নাকি অন্য কিছু প্রশ্ন করা যাবে? না, অন্য কিছু প্রশ্ন করা যাবে না। আচ্ছা। পিয়ালি বলুন, পায়েল বলুন। স্যার এই সময় আমরা যেটা আপনি যেটা বললেন যে গুরু বা শনি বা যে যেই মঙ্গল এরা যেই গ্রহে মানে যেই স্থানে সেই সময় অবস্থান করবে, মানে গোচর অনুসারে যেখানে থাকবে সেখান থেকে, তো সেক্ষেত্রে কি লগ্ন সাপেক্ষে ওর যে যেখানে যেটা বসে একদমই আছে ভুল, ওইটা দেখবো না?
ভৃগু সিস্টেমে কোনো গোচরের কথা হবে না। ও এটা পুরোটাই নিজের রাশিচক্রে যেখানে আছে। আচ্ছা, ওই সময় ওই প্ল্যানেটটা যেখানে বসে আছে সেটাই সেই সময়টা শুধু বিচার হবে। তো যেখানে গ্রহটা আছে, মূল জন্মকুণ্ডলী, মূল জন্মকুণ্ডলীতে যেখানে গ্রহটা আছে সেইখান থেকে 9 নম্বর ঘরে কিভাবে, 9 নম্বর ঘর যাকে ইন্ডিকেট করছে তাকে সে প্রভাবিত করবে। মা বিরাট অসুস্থ হয়েছিল, একজন জাতকের মা বিরাট অসুস্থ হয়েছিল। বৃহস্পতির 22তম বছর বয়সে এই বৃহস্পতির দৃষ্টি এখান থেকে রয়েছে এর উপরে, এই ঘরটার উপরে পড়েছে। একদম মিরাকলের মতন মা হঠাৎ করে সুস্থ হয়ে উঠলেন। এই বিষয়, এই ধরনের ইনস্ট্যান্টেনিয়াস প্রেডিকশন কোন বছর বয়সে ওই ঘটনা সম্পর্কিত কি হয়েছিল সেটাকে আইডেন্টিফাই করবার জন্য আমরা এই ভৃগু সরল পদ্ধতিকে ব্যবহার করি। আচ্ছা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছি কি, আপনি বললেন আমি একটু দেরিতে জয়েন করেছি। রবি রবি হচ্ছে 10 বছর বয়সে, রবি 10 বছর বয়সে 6 হাউসে অ্যাক্টিভ হয়। আর চন্দ্রটা বুঝতে পারলাম না, আরগুলো বুঝেছি। চন্দ্র 18 বছর বয়সে কোন হাউসে অ্যাক্টিভ হয় বললেন, সেটাই বুঝতে পারলাম না। নিজের যে ঘরে সে আছে সেই ঘরে। যে ঘরে সে আছে সে ঘরেই অ্যাক্টিভ হয় তো, মানে জন্মছকে? একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে এবার আমরা আবার একটু এগোই। আমাদের 4 জন 5 জনের প্রশ্ন হয়েছে, আবার যদি প্রশ্ন আসে তাহলে আমরা সেটা ডিসকাস করব। ভৃগু সরল পদ্ধতিকে যদি মোটামুটি রপ্ত করা যায় তাহলে এটা একটা অসাধারণ টুল, এবং এটাকে ইউটিলাইজ করতে পারলে, ইউটিলাইজ করা সহজ নয়, প্রথমেই বলে রাখি। এটাকে ব্যবহার করা কিন্তু সহজ নয়। ওই সালগুলোকে মাথায় রাখা, এইটাকে কোনো একটা চার্ট ফরমেশনে করে নিতে হবে, করে নিয়ে আমরা কাজটা করতে পারি। এবং এটা ভীষণ ভীষণ ভাবে এফেক্টিভ প্রেডিকশন করবার ক্ষেত্রে। আপনারা ইউজ করে দেখবেন নিজেদের চার্টে, নিজেদের পারিপার্শ্বিক লোকেদের চার্টে, এবং তখন বুঝতে পারবেন যে এটা কতটা স্ট্রং টুল। এনিওয়ে, এবার হচ্ছে 24 বছর বয়স। 24 বছর বয়সে সে অ্যাক্টিভ হবে কেতু। তাহলে 24 বছর বয়সে অ্যাক্টিভ কি হবে? কেতু। তারপরে কোথায় অ্যাক্টিভ হবে? 12th হাউসে। দ্বাদশ ঘরে কেতু 24 বছর বয়সে অ্যাক্টিভ হবে। তাহলে কেতু কোথায় বসে আছে, কেতু 24 বছর বয়সে কোথায় বসে আছে সেটা হচ্ছে গিয়ে সে অ্যাক্টিভ হবে সেখানে। কারণ কারোর একজনের হচ্ছে গিয়ে লগ্ন এটা, তার অষ্টমে কেতু বসে আছে। ভালো কথা। তাহলে 24 বছর বয়সে তার এই ঘরটাকে কেতু অ্যাক্টিভ করবার চেষ্টা করে। তাহলে এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে গিয়ে বিজনেস। এই ঘরটা কি? স্পাউস, স্বামী স্ত্রী। যদি এই লোকটা 24 বছর বয়সে বিয়ে করে, যদি এই লোকটা 24 বছর বয়সে ব্যবসা শুরু করে, তাহলে এর ব্যবসায় দাঁড়াতে পারবে না। 24 বছর বয়সে যদি এই মানুষটা তার বিবাহিত জীবন শুরু করে তাহলে সেই রিলেশনশিপ অবশ্যই মারাত্মক সিক হবে, কারণ কেতু তাকে প্রপার সিলেকশন করতে দেবে না। এরপরে আমরা যখন ভৃগু প্রোগ্রেশন পড়াবো তখন ভৃগু প্রোগ্রেশন আর বিএসপি রুলস এই দুটোকে যখন আমরা একত্র করব তখন আমাদের প্রেডিকশন এবং ঘটনা predict করা সেটা অনেকটাই ইজি হয়ে দাঁড়াবে। তাহলে 24 বছর বয়সে কেতু 12 নম্বর ঘরে অ্যাক্টিভ হবে। পরিষ্কার? 24 বছর বয়সে কেতু 12 নম্বর ঘরে active হবে। আমরা একটু পাল্টে দিই ঘরটাকে। এবার লগ্নটাকেও পাল্টে দিই, কেতুটাকেও পাল্টে দিই। এখানে কেতু লেগে যাচ্ছে।
তাহলে কেতু 24 বছর বয়সে কোন ঘরটাকে ডিস্টার্ব করবে? সেই ঘরটা হচ্ছে এই ঘর। এই ঘরটা কি? এই ঘরটা হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ মানে জমি, বাড়ি। তাহলে 24 বছর বয়সে এই লোকটার ভূসম্পত্তিহীন হওয়ার একটা সম্ভাবনা থাকে। 24 বছর বয়সে এই নিজের ঘর বাড়ি পরিত্যাগ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা মানসিকতা রাখতে পারে। কারণ পঞ্চম আমাদের মাইন্ডের সঙ্গে কানেক্টেড, মেধা পঞ্চম, এবং সেখানে কেতু বসে আছে। তাহলে 24 বছর বয়সটা এই মানুষটার জন্য ভীষণ ভীষণ ভাইটাল। তাহলে 24 বছর বয়সে চতুর্থ ভাবে একটা বড় ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়ে গেল। মানে চতুর্থ ভাব কি? প্রিয়তম বন্ধু। চতুর্থ ভাব কি? আমার চেয়ার ভেঙে পড়ে যেতে পারি। চতুর্থ ভাব কি? আমার দেশ, আমার ভূমি, আমার মাতৃভূমি, আমার পিতৃভূমি। চতুর্থ ভাব কি? আমার মা। চতুর্থ ভাব হচ্ছে আমার এডুকেশন, মাইন্ড এবং কনসেন্ট্রেশন। তাহলে চতুর্থ ভাবে যখন ডিস্টারবেন্স এলো কেতুর কারণে, কেতু কি? কেতু হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, কেতু হচ্ছে কনফিউশন, কেতু হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। এই যে সাবকনশিয়াস মাইন্ড, ল্যাক অফ কমিউনিকেশন, ডিলে ইন কমিউনিকেশন, কিংবা হচ্ছে গিয়ে কনফিডেন্সের অভাব, এই সমস্ত কারণে এই মানুষটাকে পিছিয়ে নিতে পারে কেতু। এবং কোন দিক থেকে পিছাতে পারে? যে দিক থেকে পিছানোর ফলে চতুর্থ ভাবনা ক্ষতিগ্রস্ত হলো। হতে পারে বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ করিয়ে দিল, হতে পারে মায়ের সঙ্গে এমন ঝগড়া করিয়ে দিল, মা বললো যা, আর তোর মুখ দেখবো। মা বললো যা, তোর আর মুখ দেখবো না। তাহলে মায়ের সঙ্গে একটা অ্যাক্টিভ গ্যাপ ইন রিলেশনশিপ তৈরি হয়ে গেল। তাহলে এই রিলেশন গুলো আমরা চতুর্থ ভাব থেকে পাবো কেতুর কাছ থেকে। 24-এর পরের বয়সটা হচ্ছে 25। 25 বছর বয়সে কি অ্যাক্টিভ হবে? সেটি হবে রবি। 25 বছর বয়সে রবি অ্যাক্টিভ হবে কোথায়? 25 বছর বয়সে রবিকে আমরা অ্যাক্টিভ রেজাল্ট দেখতে পাবো তার ন্যাটাল পজিশনে। 25 বছর বয়সে আমরা তাকে দেখতে পাবো তার ন্যাটাল পজিশনে সে হচ্ছে অ্যাক্টিভ হয়ে উঠেছে। তাহলে 25 বছর বয়সে ধরে নিচ্ছি আমার সান এখানে রয়েছে, তাহলে আপনি বলতে পারেন যে 25 বছর বয়সটার দিকে তাকিয়ে থাকো, এখানে কিন্তু তোমার জীবনে পরিবর্তন আসবে। লগ্নটা যদি একটু বলবান হয়, লগ্ন যদি একটু বলবান হয়, তাহলে 25 বছর বয়সে এই লোকটা নিজের স্টেবল চাকরি পেয়ে যাবে। 25 বছর বয়সে এই লোকটা তার নিজের যে স্টেবল সার্ভিস বা জব সেটাই পেয়ে যাবে। আর কি হতে পারে? যদি খারাপ কিছু হয়, হতেই পারে বাবার টাকা পয়সা গুলো চলে যেতে পারে। 25 বছর বয়সে কর্মক্ষেত্রে বিরাট অশান্তি, পলিটিক্স এর শিকার হওয়া। শরীর যদি চাঙ্গা না থাকে তাহলে বাকি সব জায়গায় গন্ডগোল দেখতে পাবে। তো রবি হচ্ছে গিয়ে 10th হাউসে চাকরি দিতে পারে 25 বছর বয়সে। আমার এই চাকরির ক্ষেত্রে পরিবর্তন দিতে পারে। রবি বলতে পারে আর তুই চাকরি করিস না, যা পলিটিক্স জয়েন কর গিয়ে। রবি বলতেই পারে যে আর চাকরি করিস না, এবার তুই স্বনিযুক্তি পেশায় যুক্ত হ। আর কত খাটবি, এবার নিজের জন্য কর।
বলতে পারে। তাহলে রবির এই যে বক্তব্য, এটা 25 বছর বয়সে ন্যাটাল পজিশনে এটা হতে পারে। 8th হাউসে রবি রয়েছে, কারোর ক্ষেত্রে রয়েছে 8th হাউসে রবি। তাহলে এটা হচ্ছে কি অ্যাক্টিভ হবে কোথায়? নিজে যেখানে বসে আছে। অষ্টমে রবি থাকা মানেই হচ্ছে পিতার সঙ্গে প্রবল অশান্তি, দ্রুত পিতৃবিয়োগ ইত্যাদির সম্ভাবনা। তাই 8 নম্বর ঘরে রবি বসে আছে, ক্ষেত্রে এগুলো হতে পারে। বাবার সঙ্গে প্রবল অশান্তি হতে পারে, অবশ্যই হতে পারে। এবং তার অগ্রগতির পথে বাবা কোনো রকম সাপোর্ট করছে না, পরিবার কোনোভাবে তার পাশে দাঁড়াচ্ছে না, এটাও হতে পারে, অবশ্যই পারে। তাহলে সুতরাং এই যে সমস্যাগুলো, এই প্রবলেমস গুলো, এগুলোকে যে ওভারকাম করব সেটার কথা আলাদা, কিন্তু প্রবলেম আইডেন্টিফাই করা, এইটা হচ্ছে গিয়ে আমরা এই বিএসপি টেকনিক ইউজ করে বেশ সহজভাবে করতে পারি। এবার আমরা প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, 27 বছর বয়সে মঙ্গল তার দশম ভাবে অ্যাক্টিভেটেড হয়। 27 বছর বয়সে মঙ্গল তার দশম ভাবে অ্যাক্টিভেটেড হয়। প্রথমে আমরা এটা বলেছিলাম, মনে করে দেখুন। তাহলে সেইটাকে আমরা আরেকবার পড়ি। যেটা আমি বুঝতে পেরেছি, আমাদের এই যে ওয়ার্কশপটা হচ্ছে, এটা একটা পার্ট 2 লাগবে। এটা এই একটা ওয়ার্কশপে আমি আপনাদেরকে কমপ্লিট করতে পারবো না, আপনারাও ইয়ে করতে পারবেন না। আমাদের এই 1.5 ঘন্টার যে কর্মকাণ্ড, এই 1.5 ঘন্টাতে আমি সমস্তটাকে ব্যক্ত করতে পারবো না, আর আপনারাও সেটা নিতে পারবেন। আমি ভেবেছিলাম পারবো, তো নিজেকে বেশি হোম সত্তায় বিশ্বাস করলে যা হয়, কিন্তু আলটিমেটলি আমি সত্যি সত্যি পারবো। আচ্ছা, তাহলে মঙ্গল কোথায় আছে? সে অ্যাক্টিভ হবে 10th হাউসে, এবং কত বছর বয়সে? সেটা হচ্ছে 27। তাহলে 27। কোথায় কে অ্যাক্টিভ হবে? মঙ্গল। কোথায় অ্যাক্টিভ হবে? 10। সুন্দর। তাহলে 27 বছর বয়সে মঙ্গল অ্যাক্টিভেটেড হবে 10th হাউসে। তাহলে এখানে আমার মঙ্গল ধরে নিচ্ছি এখানে রয়েছে। তাহলে মঙ্গল এখানটায় রয়েছে। দশম ভাব কোনটা? 27 বছর বয়সে এই জায়গাটাতে অ্যাক্টিভেটেড। তাহলে কি হতে পারে? এখানে কে বসে আছে? এখানে এটা যদি পুরুষ মানুষ হয় তার বউ বসে আছে, এটা যদি মহিলা বসে থাকে, মহিলা মানুষ হয়, তখন তার স্বামী বসে আছে। তাহলে দশম ভাবে মঙ্গল অ্যাক্টিভেটেড হবে কবে? 27 বছর বয়সে। তাহলে আমরা একটু দেখে নিই ব্যাপারটা কি। মানে একজন মানুষের বহুদিন বিয়ে হচ্ছে না, সে বাড়ির লোকজনরা চেষ্টা করছে 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 করছে, হচ্ছে না। এবার মঙ্গলের ক্ষেত্রে লগ্নপতি স্বয়ং চেষ্টা করলো, বিয়ে হবে না মানে বিয়ে করেই ছাড়ে, স্বয়ং নিজে চেষ্টা করে বিয়ে করবে। তাহলে কবে করবে? 27 বছর বয়সে। কারণ 27 বছর বয়সে মঙ্গল আর দশম ভাবে অ্যাক্টিভেটেড হয়। তাহলে মঙ্গলকে আপনারা একটু গুনে নিন যে সে দশম ভাবেই রয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। মানে মঙ্গল যদি কারোর দশমে থাকে, তাহলে 27 বছর বয়সে তার বিবাহ বা বিবাহ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা, অ্যাংজাইটি বাড়ে। তাহলে 7 নম্বর মানে কি শুধুই বিবাহ? না, ব্যবসা কি করবে? অবশ্যই ব্যবসা করতে হবে। তাহলে 7 নম্বর ঘরে রয়েছে ব্যবসা। তাহলে 27 বছর বয়সে যদি কারুর দশমে মঙ্গল থাকে, আর মঙ্গলটাকে দেখে যদি আপনার মনে হয় যে এই মঙ্গলটা বেনিফিশিয়াল হতে পারে, এই মঙ্গলটার কিছু ক্ষমতা থাকতে পারে আপনাকে উন্নতি দেওয়ার, তাহলে আপনি জাতককে বলুন যে তুমি 27 বছর বয়স অব্দি ওয়েট করে যাও। 27 বছর বয়সে কিন্তু তোমাকে একটা বড় ঝাঁপ দিতে হবে। তুমি যা করেছো করেছো সব ভুলে যাও, কিন্তু 27 বছর বয়স, সেটা তোমার ক্ষেত্রে আসবে, এবং সেই 27 বছর বয়সে তোমাকে একটা ধুম মাচিয়ে যেতে হবে। একটা বড় কিছু করবার সম্ভাবনা, সেটা হচ্ছে 27 বছর বয়সে আছে। ইউনিভার্স
তোমাকে বলছে যে তুমি 27 বছর বয়সে কিছু একটা করবে, করো। সেটা বিয়ে হতে পারে। এইবার 27 বছর বয়সে বিয়ে টিয়ে কিচ্ছু হয় না। 27 বছর বয়সে একজন বিয়ে করেছে, তাকেই বিয়ে করেছে। 27 বছর বয়সে আর হচ্ছে কি দশমে মঙ্গল, রান্না করতে গিয়ে ওয়াইফের হাতটা পড়ে গেছে। স্বাভাবিক। 27 বছর বয়সে মঙ্গল দশম ভাবে অ্যাক্টিভেটেড হয়েছে। দশম ভাব মানে হচ্ছে ওয়াইফ, সেখানে অ্যাক্টিভেটেড হয়েছে, পুড়ে গেছে। আমারটাই খুব স্বাভাবিক। অল্পের উপর দিয়ে গেছে আমরা বলবো, কারণ যেহেতু মোটামুটি আমরা উপলব্ধি করেছিলাম যে কিছু একটা হতে পারে, কারণ অল্পের উপর দিয়ে গেছে, হাতটা পুড়ে গেছিল। তাহলে মঙ্গল যেখানে থাকবে 27 বছর বয়সে, আর দশম ভাবে ঠিক হবে। তাহলে ধরে নিচ্ছি কোনো একজন জাতকের তীব্র মাঙ্গলিক যোগ রয়েছে। মঙ্গল এখানে রয়েছে, তাহলে দশম ভাব কোথায়? লগ্ন। দশম ভাবটা হচ্ছে লগ্ন। তাহলে 27 বছর বয়সে এর কিন্তু জীবনে দুটো জিনিস ঘটবে। যেহেতু লগ্নপতি, এই ডেভেলপমেন্ট ঘটতে পারে। যেহেতু অষ্টমপতি, মারক অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, ঘাতক বিপদ সেইটা ঘটতে পারে। তাহলে যদি আমরা দেখি কারোর চতুর্থ ভাবে মঙ্গল রয়েছে, তাহলে এইটুকু দেখে আমরা বলতে পারবো 27 বছর বয়সে শরীরে বড় একটা প্রবলেম হয়েছিল। সেটা মঙ্গলের বিভিন্ন প্রবলেম আছে। আমাদের যে শরীরে স্কিন প্রবলেম হয়, যার জন্য খুব চুলকায়, একটা বাঙালিদের ক্ষেত্রে প্রবাদ আছে, বিকৃত করিয়া মুখ, চুলকাইয়া বড়ই সুখ। তো এইটা হচ্ছে কি, এই ধরনের যে অ্যালার্জি, এই ধরনের যে হিউজ স্কিন প্রবলেম, যার জন্য হিংস্রর মতো সে হচ্ছে গিয়ে ইচিং করে রক্ত বার করে ফেললো, এটা দেবে মঙ্গল। তাহলে সেই টাইপের কোনো অ্যালার্জি, কোনো স্কিন ইস্যু সেটা তৈরি হতে পারে। একটি মেয়ের ক্ষেত্রে আমি দেখেছিলাম, তার হচ্ছে কি অ্যালার্জি হতো, এবং সেইগুলো হতে হচ্ছে গিয়ে এই জায়গাতে, হাতের ঠিক নিচে। এবং ওই হাতের ওই জায়গাটা নিয়ে সে হচ্ছে গিয়ে পাঁচিল এরকম এরকম করে ঘষতো, মানে দেওয়ালের যে পাঁচিল, সেখানে এইভাবে ঘষতো। এটা আমার নিজের চোখে দেখা স্কিন প্রবলেম। এবং ওইখান থেকে যখন আস্তে আস্তে ব্লাড বেরোতে শুরু করলো, তখন ওইখানে কোনো একটা অয়েন্টমেন্ট লাগাতো, এটা লাগালে প্রচন্ড জ্বালা করে। ওই সেই প্রচন্ড জ্বালাটা তারা ই ই করে সহ্য করতো। হ্যাঁ, সেগুলো সেরেছে। কিন্তু এই টাইপের ইচিং টেন্ডেন্সি, সেটা দেবে মঙ্গল। মঙ্গল দেবে প্রচন্ড উগ্রতা, মঙ্গল দেবে হঠকারিতা, মঙ্গল দেবে তেজ। এই বলা হয় চতুর্থে মঙ্গল থাকলে 27 বছর বয়সে বিয়ে না করাটাই উচিত। যদি বিয়ে করে, সেই ক্ষেত্রে মঙ্গলের এফেক্ট, মঙ্গলের স্ট্রেংথ যাই থাক না কেন, মাঙ্গলিকের ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি হবে। মানে একই মানুষ বা দুটো মানুষ, দুজনেরই চতুর্থে মঙ্গল, দুজনেরই একই রাশি, কিন্তু দুজনের মাঙ্গলিকের ইম্প্যাক্ট আলাদা। মাঙ্গলিকের ইম্প্যাক্ট কিন্তু বিবাহের ওপরে, বিবাহের টাইমিং এর উপরে ডিপেন্ড করে। বলা হয় 27 বছর বয়সের পরে মাঙ্গলিক দোষের প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। আমি সঠিকভাবে এক্স্যাক্টলি জানি না কেন 27 বছর তাকে নেওয়া হয়েছে। একটা বেকার লজিক আমার কাছে আছে, কিন্তু সত্যি সত্যি এই লজিকটা হচ্ছে বেকার লজিক। বলা হয়েছে যে উম, মঙ্গল মকর রাশিতে, মঙ্গল মকর রাশিতে মানে কালপুরুষের দশম ভাবে 27 ডিগ্রিতে উচ্চস্থ হয়। তাহলে মঙ্গল 27 ডিগ্রিতে উচ্চস্থ হয় কোথায়? কালপুরুষের দশম ভাব, মানে মকর রাশিতে। মঙ্গল মকর রাশিতে 27 ডিগ্রিতে উচ্চস্থ হয়। এই কনসেপ্টে ধরা হয়েছে, যদিও এই লজিকের চারানা পয়সাও দাম নেই, কিন্তু তা হলেও লজিক লজিক কাজে লাগতে পারে। আহ তাহলে মঙ্গল যেখানে অবস্থান করবে, তার 10th হাউসে 27 বছর বয়সে সে মহাবলী হয়ে উঠবে। তাহলে মঙ্গল যেখানে অবস্থান করে রয়েছে, সেইখানে হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি মঙ্গল এখানে নেই।
ধরে নিচ্ছি মঙ্গল এখানে আছে, তাহলে 27 বছর বয়সে মঙ্গল তার 10th হাউসে, মানে এই ঘরটাতে active হয়ে উঠবে। 10th হাউস মানে হচ্ছে দ্বাদশ, লগ্নের দ্বাদশ, মেষ লগ্ন, মঙ্গল তৃতীয় বসে দ্বাদশটাকে অ্যাক্টিভ করবে কবে? 27 বছর বয়সে। তাহলে দ্বাদশ থেকে আমরা কি কি দেখবো? বিদেশ যাত্রা, বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে এই মঙ্গল 12 নম্বর ঘরে বসে রয়েছে, সরি 12 নম্বর ঘরে অ্যাক্টিভ হবে। তাহলে 27 বছর বয়সে এ আমাকে প্রশ্ন করলো জাতক এসে, যে দেখো তো আমার বিদেশ যাত্রা হবে কিনা। তো আমি দেখলাম, দেখে বললাম 27 বছর বয়সে বিদেশ যাত্রা হবে তো, কারণ মঙ্গল 27 বছর বয়সে লগ্নের 12 নম্বর ঘরটাকে অ্যাক্টিভ করে তুলবে। তাহলে এই 27 বছর বয়সে বিদেশ যাত্রা আছে বলেই যে হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম নয়। ব্যাপারটা একেবারেই এরকম না। তাহলে বিদেশ যাত্রার জন্য ব্যবস্থা, তাহলে ওকে ধরিয়ে দিতে হবে যে 27 বছর বয়সে তোমার বিদেশ যাত্রা আছে, তাহলে এবার তুমি তোমার ফরেন ট্রিপের জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করো, নিজেকে নিয়ে বেরোবার চিন্তা করো, এবং তার সঙ্গে সঙ্গে যা যা পেপারস লাগবে সেগুলোকে ঠিকঠাক করো। হ্যালো। আর একটা হয়ে যাওয়ার পরে আমি আবার আপনাদের 3-4 জনের প্রশ্নের উত্তর দেবো। ধরুন মঙ্গল কারোর এইখানটা দেখেছে, তাহলে 27 বছর বয়সে এই লোকটার কোনো রোগ হবে না, এটা জেনারেলি হবে না। কারোর যদি 9 নম্বর ঘরে মঙ্গল থাকে, তাহলে 27 বছর বয়সে মঙ্গল ওরিয়েন্টেড কোনো শারীরিক সমস্যা হয়নি, এটা খুব রেয়ার। ছোট হতে পারে, বড় হতে পারে। বৃহস্পতির দশা চলছে, ঝামেলা কমে গেল। শনির দশা চলছে, ঝামেলা বেড়ে গেল। রাহুর দশা চলছে, ঝামেলা আরো বেড়ে গেল। রাহুর দশা, শনির অন্তর্দশা চলছে, ঝামেলা বিরাট বেড়ে গেল, আউট অফ কন্ট্রোল, দেখতে পাচ্ছি না। কিন্তু এখানেই হচ্ছে গিয়ে বৃহস্পতির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, ঝামেলা, ঝামেলা করবো না, আর জীবনে ঝামেলা করতে চাইছিও না, চাইছিও না, দুটো পয়সা নিবি, লে যা। এই টেন্ডেন্সি এনে দেবে বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা। এখানে যদি শুক্রের দশা, বৃহস্পতির অন্তর্দশা থাকে, সেই ক্ষেত্রে নবম ভাবস্থ মঙ্গল সে 6th হাউসে যৌনতা ওরিয়েন্টেড রোগ সৃষ্টি করবার চেষ্টা করবে, গাইনো প্রবলেম। শুক্র বা আহ মানে 6th হাউস, সেটা ওরিয়েন্টেড কিছু সমস্যা ক্রিয়েট করবার চেষ্টা করবে। যেহেতু দশা বা অন্তর্দশা সেটা হচ্ছে শুক্রের চলছে, তাই তার অ্যাক্টিভিটিটা হবে শুক্র ওরিয়েন্টেড। তাহলে বোঝা গেল, মঙ্গল যে ঘরে থাকবে তার 10th হাউসে, দশম ঘরে সে অ্যাক্টিভেটেড হবে, এবং 27 বছর বয়সে সেই মঙ্গলকে আমরা ওয়েতে দেখতে পাবো। আরেকটা করবো আমরা, সেটা হচ্ছে 28 বছর বয়স। বলছে 28 বছর বয়সে শনিদেব তার রাশি চক্রগত অবস্থান থেকে ষষ্ঠ ভাবে অ্যাক্টিভ হয়। শনিদেব বলছে 28 বছর বয়সে তার ষষ্ঠ ভাবে তিনি অ্যাক্টিভ হয়ে ওঠেন। তাহলে অ্যাক্টিভেশন এজ কার? রাজ, আমার প্রিয় গ্রহ। সন্ন্যাসা, বয়সটা কত? 28। 28। কোথায় অ্যাক্টিভ হবে? সিক্স সিক্স। হাউস। ভেরি গুড। কে বলছেন? তনুশ্রী? হুম। একটা ক্যাডবেরি পাউডার হয়ে গেল, কিনে খেয়ে নেবেন। তাহলে 28 বছর বয়সে শনিদেব 6th হাউসে অ্যাক্টিভ হয়ে উঠছে,
যেখানে থাকবে সেখান থেকে। তাহলে শনিদেব আমি ধরে নিচ্ছি এখানে আছে। তাহলে এখান থেকে 6 হাউস কোনটা? 7th হাউস, 7 নম্বর ঘর। তাহলে এই 7 নম্বর ঘরে শনিদেব তিনি অ্যাক্টিভ হয়ে উঠলেন। তার মানে এর ওয়াইফের সঙ্গে সমস্যা, ওয়াইফকে নিয়ে অশান্তি বা হাজবেন্ডের সঙ্গে অশান্তি, সেটা মারাত্মক লেভেলের বাড়বে। কত বছর বয়সে? 28 বছর বয়সে। ব্যবসায় হিউজ ব্লকেজ, ঘরের পুঁজি দিয়ে ব্যবসাকে টানতে হবে, ফাঁকা থাকছে না, তাও লড়াই করে ব্যবসাকে টানতে হবে। স্যার শনি যে ভাবের অধিপতি সেই ভাব ওরিয়েন্টেড কোনো মানে ফলাফল দেবে না? আমরা যেভাবে প্রেডিকশন করি নর্মাল ওয়েতে, আজকে আমরা সেই ওয়েটাকে নিচ্ছি না। আচ্ছা। আজকে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে একদম ভৃগু সরল পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, সেখানে ভাবটাবের কোনো গল্প নেই। সেখানে হচ্ছে কি, আমি আপনাদেরকে ভৃগু প্রোগ্রেশন পড়িয়েছি, আপনারা পড়েছেন। ইভেন্ট প্রেডিকশনের ক্ষেত্রে খুব অ্যাক্টিভ ওয়ে হচ্ছে ভৃগু প্রোগ্রেশন। তো হুম। সেই ভৃগু প্রোগ্রেশনের ক্ষেত্রে অধিপতিত্বকে আমরা গুরুত্ব দেইনি, ঠিক তেমন ভাবেই বিএসপির ক্ষেত্রেও অধিপতিত্বকে বিরাট গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবার সরাসরি অবস্থান বোঝো, আর হচ্ছে গিয়ে স্থলাদেশ করো। আমাদেরকে মনে রাখতে হবে শনির 2টো বছর ইতিমধ্যে আমরা পড়েছি, তার মধ্যে একটা হচ্ছে 28 বছর, আর একটা হচ্ছে 20 বছর। তাই শনি তার লিখে রাখতে হবে 20 আর 28। 20 বছরে কোথায় হয়? 3rd হাউসে হয়। 28 বছরে কোথায় হয়? 6th হাউসে হয়। ব্যাস, আচ্ছা। এইটুকুই হচ্ছে আমাদের ছোট প্রেডিকশনের জন্য সাফিসিয়েন্ট ডেটা। আমরা ধরবো, প্রেডিক্ট করবো। প্রথম প্রথম পারবো না, but তারপরে হচ্ছে কি এই প্রসেসকে ইউজ করে আমরা খুব ভালো প্রেডিকশন করতে পারবো। এবং এক ধরনের প্রেডিকশনকে বলা হয় পেনিট্রেটিং প্রেডিকশন। ক্লায়েন্ট এসে বললো, হঠাৎ করে বললাম, আচ্ছা আপনার বাড়ির পশ্চিম দিকে পুকুর আছে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে পেনিট্রেটিং পজিশন প্রেডিকশন। আপনার এই যে চাকরির বা আপনার যে প্রফেশনে এত ডিস্টারবেন্স আসছে, কনসেন্ট্রেট করতে পারছেন না, এটা ঠিক আপনার বাড়ির পশ্চিম দিকে পুকুরটা থাকার জন্য। তো আর কি বললেন পশ্চিমে কি থাকার জন্য? পুকুর পুকুর, পশ্চিমে পুকুর, পন্ড এটা কি পন্ড, জলাশয়, জলাশয় জলাশয়। জলাশয়টা বুঝিয়ে দিলে কি আবার ঠিক হয়ে যাবে? একটু অসুবিধা হবে না। ধরুন আমি স্যার একজনের, এটা কি সবার ক্ষেত্রে হবে মানে? না আমি কারণটা বলছি। আমার এই লটের পড়ানো শেষ হয়েছে, আমি এখন আপনাদের প্রশ্নে যাচ্ছি। ঠিক আছে? তাহলে ব্যাপারটা আমি একটুখানি বুঝি। যে কুণ্ডলী দেখে আমি এটা বলেছি, সেই কুণ্ডলী সপ্তমে চন্দ্র ছিল। সপ্তমে চন্দ্র। আপনারা প্রত্যেকে লগ্নের ডেফিনেশন জানেন। জন্ম সময়ে রাশিচক্রে পূর্ব দিকে বা পূর্ব দিগন্তে উদিত বিন্দু, সেটা হচ্ছে আমার লগ্ন। পূর্ব দিগন্তে উদিত বিন্দু। তাহলে লগ্ন যদি আমার পূর্ব দিগন্তে উদিত বিন্দু হয়, তাহলে ঠিক সেই সময় পশ্চিম দিগন্তে যে বিন্দুটা উদিত হয়েছিল, সেটা 180 ডিগ্রি ডিফারেন্সে। তাহলে 180 ডিগ্রি ডিফারেন্স মানেই হচ্ছে পশ্চিম দিক। তাহলে এটা যদি পূর্ব হয়, ইস্ট হয়, ইস্ট থেকে 180 ডিগ্রি ঘুরে আসলে পরে আমরা পাবো কি? ওয়েস্ট। ওয়েস্ট পাবো। এই যে ওয়েস্ট পেলাম আমরা, শুধু ডাব্লিউ লিখে, তাহলে এই ওয়েস্ট ডিরেকশনে ছিল কে? চাঁদ। এবার ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হচ্ছে পশ্চাৎ দেশ, পেছন। আমার পূর্ব দিকটা যদি সামনের দিক হয়, তাহলে পশ্চিম দিক বা পেছন দিক। পশ্চিম দিক পেছন দিক গড়পড়তা একই আমাদের মতন সাধারণ মানুষদের ক্ষেত্রে। যারা ডিরেকশন নিয়ে কাজ করছেন, যারা হচ্ছে গিয়ে হয়তো আর্মি, তার ক্ষেত্রে ডিরেকশনের ডিগ্রিটাও ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা তো বড়ি খানা কাড়াবড়ি ধরে একটু পড়াচ্ছি। এখানে হচ্ছে গিয়ে পশ্চিম দিক বা পেছনের দিক। মানে তার পশ্চিম দিকে তার সপ্তম ভাবে ছিল চন্দ্র। চন্দ্র মানে জল। তাহলে চন্দ্র সপ্তম ভাবে ছিল মানেই হচ্ছে গিয়ে তোমার বাড়ির
আশেপাশে কোথাও জলাশয়ের সম্ভাবনা রয়েছে। রাহু হচ্ছে হা, হা। রাহু হচ্ছে হা, নাশ করবে। তাহলে আপনার বাড়িতে হা করে থাকে কে? ঝঞ্ঝা। তাহলে জন্মকুণ্ডলিতে রাহুর পজিশন আমাদের দরজার প্লেস গুলোকে ইন্ডিকেট করে। রাহুর পজিশন বলে দেবে কোন দিকে দরজা হওয়া উচিত, কিন্তু সেইটাকে জোর করে আমি যদি সরাই, তাহলে হচ্ছে গিয়ে রাহু নেগেটিভ এনার্জি ভর্তি করে দেওয়ার চেষ্টা করবে। পরিষ্কার? তার এবার মানে কার স্যার, কার? বলি স্যার, হ্যাঁ, মানে কারো যদি কর্কট লগ্ন হয় তাহলে তার সেইটাই মানে ওইটাই তার পূর্ব দিক হিসাবে ধরবো। কারোর যদি কর্কট লগ্ন হয়, তাহলে কর্কটই হচ্ছে তার পূর্ব দিক। আর রাহু আচ্ছা। যেখানে রয়েছে, ও হচ্ছে কর্কট। আর আহ, রাহু হচ্ছে ওপেনিং। রাহু যে জায়গাটাতে আছে বা যে ভাবটাকে ইন্ডিকেট করছে, এই জায়গাটা হচ্ছে আমাদের দরজা। পরিষ্কার? আর কারোর কি প্রশ্ন তৈরি হয়েছে একটু বলুন। হ্যাঁ, বলছি আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার হ্যাঁ আর বলুন। একবার ওইটা আর একবার একটু রিপিট করুন না স্যার। মানে লগ্ন যেটা আছে সেটা আমার পূর্ব দিক। লগ্ন হচ্ছে আমার পূর্ব দিক, আর এটা বুঝেছি। সপ্তম হচ্ছে আমার পশ্চিম দিক, ও মাথার উপর সপ্তম ও থেকে কাম। সপ্তম ভাগটা আমার পশ্চিম দিক, তাই তো? পাশের দিকে তাকাবো, একদম মাথাটা ঘাটটা উড়িয়ে এরকম করে যে বিন্দুটাকে দেখবো, সেটা হুম। হচ্ছে আমার দশম ভাব। ঠিক পায়ের তলায় যেটাকে দেখবো, সেটা হচ্ছে আমার চতুর্থ ভাব। স্যার বলছি, বীজ লগ্ন সাপেক্ষে যদি তার লগ্নপতি চন্দ্র মঙ্গল শুক্র বসে থাকে এবং চতুর্থে রাহু দশমে কেতু থাকে, সেক্ষেত্রে কি এফেক্ট হতে পারে? আজকে তো এই প্রশ্ন করার দিন নয়। এই প্রশ্ন আপনি গ্রুপে করে দেবেন, গ্রুপে হচ্ছে কি আপনাকে এর উত্তর দিয়ে দেওয়া হবে। আজকে আমরা ওয়ার্কশপ করছি। স্যার স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ ঐশিকা, বলছিলাম যে বলুন। হ্যাঁ, বলছিলাম যে 24 বছর বয়সে কেতু অ্যাক্টিভ হলে মানে 12 হাউসটা আর কি অ্যাক্টিভ হবে, মানে কেতু যেখানে বসে আছে তার 12 হাউস। এক্স্যাক্টলি, একদম। আচ্ছা, যদি কারো ষষ্ঠে বসে থাকে তাহলে পঞ্চম পঞ্চম ভাবটা ভাবটা কি আর হবে? তাহলে কি তার জ্যোতিষে আগ্রহ আসতে পারে? ভীষণ ভাবে আসতে পারে। তার সন্তান সম্পর্কিত কমপ্লিকেসি আসতে পারে। হুম, দেবেশ বাবু আচ্ছা। বলুন। মানে আমার নিজের ক্ষেত্রে আর কি হয়েছিল এইটা, মানে 24 বছর বয়সে আসলে এই জ্যোতিষে আগ্রহ এসেছিল, সেই জন্য আমি আর কি ভাইবে দেখলাম। এটা আপনার এই এক্সপ্রেশনটা বা আপনার এই শেয়ারিংটা, এটি খুব কার্যকরী বিষয়। স্যার। মানে স্যার। এই 2020 সালে, মানে আমার 2020 সালে 24 বছর বয়স হয়েছিল, তখনই আপনার ভিডিও ফার্স্ট দেখেছিলাম। তো তারপর থেকে এসেছিল, তার আগে আমি জ্যোতিষ মানে ভন্ড ভন্ড সাবজেক্টই ভাবতাম আর কি। মানে বিশ্বাস ছিল না, মানে কোনোদিন হাত মাতও দেখায়নি এরকম আর কি ছিল। তো তারপরে আস্তে আস্তে আর কি ইন্টারেস্ট আসে। ভেরি তো গুড। সেইটাই 24 বছর ছিল সেটাই। ব্যাস, তাহলে আমাদের একটা প্রুফ হলো। দেবেশ বাবু বলুন। স্যার একটু আগে বললেন যে রাহু যে ঘরটা থাকে সেদিকে আর কি মানে হা মানে মুখ খোলা জায়গাটা থাকে, আর সেই দিকটা যদি দরজা না বানানো হয় তাহলে পরে সেই বাস্তু সমস্যা তৈরি হয়। এবার যদি এটা যদি সপ্তম ভাবে অবস্থান করে তাহলে পশ্চিম দিকে থাকছে, কিন্তু পশ্চিম দিকে আপনি অনেক সময় আপনি যখন বাস্তু নিয়ে পড়িয়েছিলেন তখন বললেন যে পশ্চিম পশ্চিম দিকে যদি দরজা বানানো হয় বা কোনো খালি স্পেস থাকে তখন একটা বাস্তু মানে আর্থিক দিক থেকে লস সৃষ্টি হয়। তাহলে এইখানে তখন কিভাবে মেকআপ হবে? না, এইখানে হচ্ছে কি আমার চার্টটা ইন্ডিকেট করবে আমার বাস্তুতে দোষ হবে কি হবে না। আমি যে সবসময় বাস্তু মতে বাড়ি করতে পারবো এরকম নয়। কারুর যদি চতুর্থ ভাবে রাহু থাকে, সে হাজার চেষ্টা করেও বাস্তু ঠিক করতে পারবে না। কারণ চতুর্থ পতি যদি রাহুর দৃষ্ট থাকে, তাহলে হাজার চেষ্টা করে সে বাস্তু ঠিক করতে পারবে না। বুঝতে পারলাম?
এখন আমাদেরকে চেষ্টা করতে হবে যে চার্ট ওরিয়েন্টেড, চার্ট কি চাইছে, কোন দিকে আমার হওয়া উচিত বাস্তু, সেইটা হচ্ছে কি আমার জন্য বেটার। নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনার বাড়িতে 6 জন লোক থাকে, আপনি তো একা থাকেন না, আপনি সবচেয়ে কম সময় থাকেন। তাহলে যারা হচ্ছে কি ওই বাড়িটাতে থাকছে বা বাড়িটাকে ভোগ করছেন, তারা তাদের বাস্তু ফ্রেন্ডলি চার্ট বা তাদের চার্ট ফ্রেন্ডলি বাস্তু, এইটা আমাকে ডিজাইন করার চেষ্টা করি। প্রত্যেকের বাস্তু কনস্ট্রাকশন আলাদা আলাদা, আমার যেরকম হবে বা আপনার যেরকম হবে আপনার মিসেসের সেরকম হবে না। বুঝতে পারলাম? পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, তাহলে যদি আমি সেই বাড়িতে থাকতে যাই তাহলে তো আমার ডিস্টার্ব হয়ে যাবে। হুম। এবার সেইটার জন্য আমরা কিছু রেমিডিজ ইউজ করতে পারি। যেখানে রাহু রয়েছে সেটা হচ্ছে আমার ওপেনিং। ওপেনিং এ কি হবে? ওপেনিং এ হাওয়া বাতাস আসবে, মানুষজন ইয়ে করবে। তো সেখানে আমি একটা হাওয়ার সোর্স ক্রিয়েট করতে পারি টেম্পোরারি রেমেডি হিসেবে। পার্মানেন্ট রেমেডি নয়, টেম্পোরারি রেমেডি হিসেবে আমি একটা হাওয়ার সোর্স ক্রিয়েট করতে পারি, একটা ফ্যান লাগিয়ে দিতে পারি। ওকে স্যার, বুঝতে পারলাম, ভালো হয়েছে, খুব ভালো। আচ্ছা স্যার, তার মানে রাহু যেভাবে আছে সেইখানেই যে আমার জন্মগতভাবে দরজা থাকবে এমনটা নয়? না, মানে সেখানে আমার ইউনিভার্স দরজা, চাইছে ওখানে আপনার দরজা থাকুক, মানে আমার সেখানে দরজা করা উচিত, তাই তো? ওখানে আপনার একটা দরজা থাকা উচিত। আচ্ছা। অনেক সময় ওই জায়গাতেই আপনার দরজা থাকে, পুরো মূল দরজা না থাকলেও একটা ওপেনিং থেকেছে, যে একটা ওইখানে একটা রয়েছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। স্যার বলছিলাম যে আমি তো ক্লাসটা প্রথম থেকে একটু 5-10 মিনিট পরে জয়েনটা করেছিলাম, মানে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য। স্যার আপনি যে বয়সগুলো বলছেন ওটা কি সাপেক্ষে বলছেন? ক্লাস? জন্মের জন্ম তারিখ সাপেক্ষে। না না, ওই যে বলছে না শনি 28 বছর, এটা অত বছর, আমি তো পরের ওটা পয়েন্টে কি যাচ্ছি, অ্যাকচুয়ালি পরের পয়েন্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আহ সৌমিক বলুন। সৌমিক আছেন? ভালো ফল না খারাপ ফল পাবে, কারণ প্রত্যেকটা ঘরের ভালো ফলও থাকে, খারাপ ফলও থাকে, রাইট? যাচ্ছি। যেমন অষ্টম ঘর, সেটা কি করে বুঝবো? ও, এটা তো ইনিশিয়ালি হচ্ছে কি কোন ভাবে আছে বা কোন নক্ষত্রে আছে, এইটা একটুখানি দেখে নেবেন। বেসিক্যালি আমি পার্সোনালি দেখেছি ভালো খারাপ দুটো ফলই হয়। যে ধরুন কারণ শনি এখানটাতে রয়েছে, 28 বছর বয়সে ব্যবসায় লস খেলো, বিয়ের কথাবার্তাও ফাইনালাইজ হলো, এটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আপনারা এই ব্যাপারটাকে নিয়ে চর্চা করবেন, অন্তত কয়েকটা চার্ট নিজেদের কাছেই 5-6টা চার্ট আছে, সেইগুলো নিয়ে ওই বয়সগুলোকে আইডেন্টিফাই করবেন। ওই বয়সে কি হয়েছিল, কোনো স্পেসিফিক ইভেন্ট কি হয়েছিল। যেমন হচ্ছে গিয়ে ঐশিকা একটা শেয়ার করলো যে ওর ওই সময় থেকে লাইফে চেঞ্জ হয়েছে। যে জ্যোতিষ শাস্ত্রকে ভণ্ড বলছে, সে হচ্ছে গিয়ে জ্যোতিষ পড়তে ঢুকেছে, তার মধ্যে জ্যোতিষ সম্পর্কে ইন্টারেস্ট এসেছে। বিগ ইভেন্ট, অবশ্যই বিগ ইভেন্ট, এবং সেটা 24 বছর বয়সে। এটা পজিটিভ। বাট নেগেটিভ এটাও কিন্তু থাকবে, নেগেটিভ ছাড়া হবে না। তাহলে 5 নম্বর ঘর, তাহলে 5 নম্বর ঘর হচ্ছে তার রিলেশনশিপ, 5 নম্বর ঘর হচ্ছে তার অন্যান্য দিকে মানে নর্মাল হায়ার এডুকেশন, 5 নম্বর ঘর হচ্ছে তার সন্তান বা সন্তান উৎপাদনের ইচ্ছা চাহিদা এগুলো। তাহলে ওই সময় কোনো গাইনো প্রবলেম হতে পারে, প্রেমে অশান্তি আসার সম্ভাবনা সেটাও হতে পারে, তার সঙ্গে সঙ্গে পড়াশুনোয় জেনারেল এডুকেশনে বাধা, সেটা হতে পারে। ঋষিকা এর মধ্যে হ্যাঁ, কোনোটা হয়েছে? গাইনো প্রবলেম একটা ছিল। হ্যাঁ, গাইনো প্রবলেম একটা ছিল। তাহলে পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে। এটাই হচ্ছে বিএসপির ফান্ডা। এটা হয়েছিল। এইটা হচ্ছে কি আপনারা শিখুন, শিখে এক্ষুনি ইউটিলাইজ করতে হবে না। এটা হচ্ছে একটা বিগ হাতিয়ার, ব্রহ্মাস্ত্র। তো এটাকে ইউজ করাটা আপনাদেরকে ধীরে ধীরে শিখতে হবে। আমি নেক্সট মান্থে আরেকটা ওয়ার্কশপে বাকিটা কমপ্লিট করবো। আজকে আমি আরেকটু পড়াবো, কিন্তু পুরো কমপ্লিট করা যাবে না। আজকে আমি 8টা করেছি, দুটো করবো, 10টা রুম হয়ে যাওয়ার পরে পরে আমি হচ্ছে কি আজকে স্টপ করবো।
স্যার তখন বলেছিলাম না যে চন্দ্র 18 বছর বয়সে কোন হাউসে অ্যাক্টিভ হয়, সেই হাউসে অ্যাক্টিভ হয় যা লগ্ন ছকে যেখানে থাকে, কিন্তু কোন হাউসের ফল তোলে সেটা বুঝতে পারলাম না। যেমন আপনি বলেছিলেন না ফলতুলে যে মানে এই ওয়ার্ডটা তো একটু রবিটা 6th হাউসের, সেরকম রবিটা 10 বছর বয়সে 6th হাউসে গিয়ে ফলটা ইয়ে করে, ওটা বুঝতে পারলাম না আমি একটু চন্দ্র যে ঘরটাতে আছে সেই ঘরটাতেই ফল দান করে, ঠিক আছে? যে ঘরটাতে 18 বছর বয়সে চাঁদ যে ঘরে রয়েছে সেই ঘরটাকেই অ্যাক্টিভ করে তোলে। আচ্ছা, কিছু কিছু দিব্য ভাষা আমরা পাই বিভিন্ন আধুনিক জ্যোতিষ বর্গের কাছে, যেমন ফল তোলে। ও কি ইয়ে নাকি, মালি নাকি যে ফল তুলবে, ফল প্রদান করবে? তো এইগুলো হচ্ছে গিয়ে শাস্ত্রীয় ভাষায় আমি তো খুঁজে পাইনি যে ফল টল তোলে। তো এইগুলো আপনারা যত কম ইউজ করবেন তত হচ্ছে গিয়ে আপনারা পারফেকশনের দিকে এগোতে পারবেন। বেশ, এবার আমরা আবার একটু জায়গায় চলে আসি, আমাদের সময় শেষের দিকে যাচ্ছে। আহ রাহু, রাহু তার ন্যাটাল পজিশন 30 বছর বয়সে অ্যাক্টিভেটেড হয়। তাহলে 30 বছর বয়সে রাহু, 30 রাহু আর কোন হাউস? তাহলে নিজের ঘরে রাহু 30 বছর বয়সে অ্যাক্টিভলি ফল প্রদান করবার চেষ্টা করে। তাহলে কারোর যদি লগ্ন এটা হয়, তাহলে এইখানে হচ্ছে গিয়ে যদি রাহু থাকে, তাহলে 30 বছর বয়সে রাহু এই ঘরটা ওরিয়েন্টেড কিছু একটা ফল দেবে। সবচেয়ে সহজ ফল, 30 বছর বয়সে এখানে যদি রাহু থাকে পঞ্চমে, তাহলে চাকরি চলে যাবে। এটা একদম অব্যর্থ, চাকরির ক্ষেত্রে ভয়ঙ্কর অশান্তি। এবং এই এই প্রেডিকশন রিসেন্টলি 3 দিনও হয়নি আমার ক্ষেত্রে মিলিয়েছে। না, আমার ক্ষেত্রে মানে আমি ক্লায়েন্টের ক্ষেত্রে ম্যাচ করিয়েছি, 3 দিনও হয়নি। রাহু যদি ধরুন খানে রয়েছে, 30 বছর বয়সে নম্বর ঘরে রাহু থাকলে পরে তার বড় বিপদ, প্রতারিত হওয়া, চোট যাওয়া, এই সমস্ত সম্ভাবনা থাকবে। এবং যদি রাহু পজিটিভ দিয়ে দেয়, যদি দিয়ে দেয়, দেওয়া তো খুব কষ্টকর। মানে কোনো একজন মৃত ব্যক্তির সম্পত্তির খোঁজ পাওয়া যাবে, সম্পত্তি পাওয়া, সম্পত্তির খোঁজ পাওয়া, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই এইখানে রাহু, এখানে কোনো মৃত ব্যক্তির সম্পত্তির খোঁজ, এবং সেই খোঁজ পাওয়ার কারণে হতে পারে এটা একটা হিউজ প্রপার্টি, সেই খবর দিল, কিন্তু সেই প্রপার্টি আদায় করতে গিয়ে দেখা গেল যে সেই প্রপার্টিতে যা শান্তি আছে সেগুলোকে রিমুভ করতে গিয়ে এর ঘটিবাটি বেঁচে দিতে হবে। 30 বছর বয়সে মারাত্মকভাবে প্রতারিত করতে পারে এই রাহু, মারাত্মক প্রতারিত, মানে একদম সর্বশান্ত হয়ে গেল। যে অনেক টাকা ছিল, একটা বিজনেসে গেল, গিয়ে বুঝতে পারলো যে এই ব্যবসা হচ্ছে গিয়ে পুরো ফেক। ওখানে ক্লায়েন্ট ছিল, অদ্ভুত ব্যবসায়িক সংগঠন, 3 জন পার্টনার মিলে ব্যবসা করেছে। এবার আমার ক্লায়েন্টটা হচ্ছে একটু সরলমতি, তো 3 জন পার্টনার মিলে ব্যবসা শুরু করেছে। 2 জন পার্টনারের সঙ্গে 2 জন পার্টনারের কথাবার্তা হয়, কিন্তু তৃতীয় পার্টনারটাকে খুঁজে পাওয়া যায় না। 6 বছর পরে সে আবিষ্কার করেছে তৃতীয় আর কোনো পার্টনারই নেই, তৃতীয় কোনো পার্টনারই নেই। ওই মাঝখানের একটা লোককে দাঁড় করিয়ে, মানে একটা কাল্পনিক লোককে দাঁড় করিয়ে, কখনো ওই কখনো ওই কখনো সেই করে সে হচ্ছে গিয়ে ব্যবসাটাকে দাঁড় করিয়ে রেখেছে। এবং ব্যবসাটাকে যখন ক্লোজ হলো, তখন দেখা গেল, যখন ব্যবসাটা থামলো, তখন তৃতীয় পার্টনার, যার কোনো অফিসিয়াল অস্তিত্ব নেই, যে যে পার্টনারটা নেই, সেই পার্টনারটা ম্যাক্সিমাম প্রফিট করে বেরিয়ে গেছে। স্যার স্যার রাহু থার্ড হাউস। পঞ্চমে অষ্টম ভাবে রাহু থাকলে থাকলে, স্যার, হুম, মানে স্যার আমি এইরকম বলি টাইপের ভয়ঙ্কর প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে গিয়ে তৈরি হতে পারে। এবং অষ্টম ভাবে থাকলে আপনাদের মনে হচ্ছে ব্যাপারটা ইজি, কিন্তু রাহু যখন আক্রমণ করে, এই যে ভদ্রলোকের কথা বলছি, এরা একটা গাড়ির শোরুম খুলেছিল, গাড়ির শোরুম এবং সার্ভিস সেন্টার। তো এটা মোটামুটি বছর 6 চলেছিল, এবং 6 বছর ধরে লোকটা বুঝতেই পারেনি যে তৃতীয় কোনো পার্টনারই নেই। এবং অ্যাকচুয়াল বিজনেসটাকে তৃতীয় পার্টনারই কন্ট্রোল করতো, যে পার্টনারটাই নেই।
ভাবুন, যে বন্ধুর সঙ্গে পার্টনারশিপ করেছিল, তৃতীয় আরেকজনকে ফাইন্যান্সার তৈরি করেছিল, দাঁড় করেছিল। এবার এই থার্ড যে ফাইন্যান্সার তাকে সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিয়ে নিজে চলে এসছে, এবং নিজে এসে বেনামে এই থার্ড পার্টনারকে রিপ্রেজেন্ট করা শুরু করেছে। স্যার স্যার রাহুর ক্ষেত্রে একটা কথা বলি আমি, যে পঞ্চম হাউসে আপনি বললেন পঞ্চম হাউসে থাকলে 30 বছর বয়সে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভীষণ ভাবে থাকে। তো আমার তো 30 বছর ক্রস হয়েও গেছে, আর পঞ্চমে আমার রাহুই আছে, কিন্তু চাকরি তো যায়নি। তাই যেতে পারে। সেই ক্ষেত্রে অন্য কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ হতে পারে। চাকরির ক্ষেত্রে অশান্তি আসতে পারে, প্রচুর শত্রুতা তৈরি হতে পারে, চাকরির জায়গা পাল্টাতে পারে, সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, সন্তান হতে পারে, সন্তানের শরীরটা হঠাৎ করে খারাপ হতে পারে। তবে যা হবে বড় হবে। শরীর খারাপ হলেও কিন্তু বেশ বড়, মানে মনে রাখার মতো, যে ওই সময় তো টাইফয়েড হয়েছিল জানিস, এইরকম টাইপের। তো রাহু হচ্ছে গিয়ে 30 বছর বয়সে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবে। এবার প্রশ্নটা হলো, তো অ্যাক্টিভ হবে, কিন্তু শুধু তো বিএসপি দিয়ে প্রেডিকশন হবে না, দশা কি চলছে। যদি রাহুর পঞ্চমে থাকাকালীন, রাহুর অ্যাক্টিভেশন পিরিয়ড কালীন বৃহস্পতির দশা চলে, বৃহস্পতির অন্তর্দশা চলে, রাহু ভাববে থাক বাবা একটু ঘুমিয়ে নি, ঝামেলা টামেলা পরে করবো, আগে একটু ঘুমিয়ে নি, তাহলে কিচ্ছু হবে না। আচ্ছা কিন্তু এখানেই যদি রাহুর অন্তর্দশা বা কেতুর প্রত্যন্তর দশা পড়ে, চাকরি যাবে না? যাবে। স্যার এটা কি সব লগ্নের ক্ষেত্রে? অ্যাভারেজ, যে কোনো লগ্নে। ওই জন্য তো আমি এটাকে একটা কমন প্রসেস হিসেবে ট্রিট করেছি। আচ্ছা, লাস্ট রুল আজকের, সেটা হচ্ছে 32 বছর বয়সে, 32 বছর বয়সে, একটা সেকেন্ড, জুপিটার অ্যাক্টিভ হয়। তাহলে এজটা হচ্ছে 32, অ্যাক্টিভ হবেন গুরু। কোথায় অ্যাক্টিভ হবেন? 5-7, এক 1-5-7 অ্যাক্টিভেটেড হবে। 32 বছর বয়সে বৃহস্পতি অ্যাক্টিভেটেড হবে, এবং যেখানে তিনি অবস্থান করছেন তার লগ্ন পঞ্চম এবং সপ্তম। ম্যাক্সিমাম অ্যাক্টিভেশন, ম্যাক্সিমাম অ্যাক্টিভেশন হচ্ছে পঞ্চম ভাবে। তার সঙ্গে সঙ্গে তিনি যেখানে বসে আছেন সেটাকেও তিনি অ্যাক্টিভ করবেন, আর সপ্তম ঘরটাকেও তিনি অ্যাক্টিভ করবেন। মানে এই বৃহস্পতি, আবার আমরা ধরে নিচ্ছি এখানে বসে আছে, তাহলে বৃহস্পতি তার দৃষ্টি এখানে পড়বে, তিনি যেখানে বসে আছেন সেখানে পড়বে। আর এবারে এই বৃহস্পতিটা অবভিয়াসলি পজিটিভ গুরু, কারণ মেষ লগ্নের ক্ষেত্রে চতুর্থে তুঙ্গ বৃহস্পতি বসে আছে। তাহলে এই বৃহস্পতি ওই 32 বছর বয়সে অষ্টম ভাব এবং দশম ভাবে কিছু বেনিফিশিয়াল রেজাল্ট দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং তীব্রভাবে চেষ্টা করবে। তাহলে বৃহস্পতি এখানে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারে, বিরাট বড় প্রতারণা থেকে মুক্তি পেলেন, তা হতে পারে, সন্তান প্রাপ্তির জন্য প্রবল প্রচেষ্টা শুরু করলেন, সেটা হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে, এবং যখন বৃহস্পতি এগুলো দেবে, তখন কিন্তু অন্যান্যকে ইগনোর করেই বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে, যে আমি, আমার জন্য তোমার 1-5-7 অ্যাক্টিভ হচ্ছে, এবং এই 1-5-7 যে অ্যাক্টিভ হয়েছে এটাকে তুমি অ্যাকসেপ্ট করো। সেটা যদি কেউ অ্যাকসেপ্ট করতে না চায়, তাহলে কিন্তু সমস্যা আসবে। ধরুন কারোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি করেছে, লগ্নের পঞ্চমে, তো ওই সময় বৃহস্পতি কি চাইবে, যে এই মানুষটা পড়াশোনা শুরু করুক, অনেকদিন পড়াশোনা করেনি, পড়াশোনা ছেড়ে ছেড়ে দিয়েছিল, এবার পড়াশোনা শুরু করুক। এবার সেটা যদি মানুষটা অ্যাকসেপ্ট করে, ওয়েল অ্যান্ড গুড। যদি অ্যাকসেপ্ট না করে,
তাহলে কিন্তু বৃহস্পতি সমস্যা সৃষ্টি করতে চাইবে। সৌমিক বলুন। করবে এটা কেন হলো বুঝতে পারলাম না, কারণ বৃহস্পতি তো চতুর্থে বসে আছে, রাইট? এই চতুর্থ তো বৃহস্পতি সন্তানের ভাব। না, যেখানে বসে আছে শোনা গেল? সেখান থেকে, যেখানে বসে আছে সেখান থেকে 1 5 7 কে আমরা ক্যালকুলেট করবো। সেখান থেকে যে ঘরটাতে বসে আছে, এই ঘরটা, এই ঘরটা, এইখানটা, এই ঘরটা, আর হচ্ছে গিয়ে এই ঘরটা। এবার বৃহস্পতি স্বয়ং হচ্ছে কে পুত্রকারক গ্রহ। 8 নম্বর ঘর হচ্ছে আমাদের যৌন মিলনের ঘর। আমাদের রেজাল্ট যত কি করে রকম, দেবে? কি বলছে, 8 নম্বর ঘর কি হচ্ছে, মানে হচ্ছে রেজাল্ট কি করে দেবে? 8 নম্বর ঘর অ্যাক্টিভ হচ্ছে মানে এই মানুষটা সন্তান প্রাপ্তির জন্য বা সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে সঙ্গমে গ্রহী। সে হচ্ছে গিয়ে পুরুষ স্ত্রী এরা একাত্ম হতে চাইছে সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে। তখন হচ্ছে গিয়ে বৃহস্পতির কারণে 8 নম্বর ঘর অ্যাক্টিভ হবে। বৃহস্পতি হচ্ছে বংশধারার কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে বংশ রক্ষার কারক গ্রহ। এবার বৃহস্পতি যদি অ্যাক্টিভ করে 8 নম্বর ঘরকে, 8 নম্বর ঘর হচ্ছে লিঙ্গ এবং যোনি, মানে সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে লিঙ্গ এবং যোনির অ্যাক্টিভেশন বৃদ্ধি। তারা মিলিত হতে চাইছে সন্তান উৎপাদনের উদ্দেশ্যে। এইটা 32 বছর বয়সে হতে দেখতে পাওয়া যায়। বোঝাতে পারলাম? স্যার, বলছি কি আপনি কি এইটার যে আপনি যেটা বললেন সেটা রেকর্ডিং তো গ্রুপে পাঠিয়ে দেবেন না পুরোটা? একটু করে দেবো, একটু করে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। যদি কোনো দুর্দৈব দুর্ঘটনা না ঘটে তাহলে হচ্ছে গিয়ে রেকর্ডিংটা দিন। আর যদি ঘটে স্যার? ঘটলে ঘর ঘটলো, আর কিছু করার নেই। আর না স্যার, আজকে না কালকে পাঠিয়ে দেবেন, তাহলে আরেকটু। রেকর্ডিং যদি হয়, কোনো কোনো হ্যাঁ। সময় এর মধ্যে আমি একদিন দেখেছিলাম রেকর্ডিংটা হয়নি, তারপরে কি বল? অনেক কষ্ট করে আমি রেকর্ডিংটা উদ্ধার করেছিলাম। তো রেকর্ডিং হয়েছিল কিন্তু সেভ হয়নি। তো একটা film save হয়েছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। বলছি আমাদের তো শাস্ত্রী ক্লাস পর্যন্ত হয়েছে, তো আমি চাইছি যে আরো ফার্দার জয়েন্ট থাকতে, তো সেইটা কি কোনো ক্লাসে আমাকে জয়েন্ট করা যায়? কে বলছেন? আমি ব্রজেশ্বর বলছি। হ্যাঁ, এটা তো আমি বারংবার বলেছি যে আপনি হচ্ছে কি অফিসে একটা ফোন করে নিলেই হয়ে যাবে। আমি আপনাকে অনেকবার ফোন করেছি, আপনি ব্যস্ত থাকেন, তুলতে পারেন না। আমাকে ফোন করলে হবে না, তাহলে অফিসের নাম্বার নাম্বারটা, আমি একটু করে দিয়ে দিচ্ছি, আপনি করে নেবেন। তাহলে একটা নাম্বার আমাকে পাঠিয়ে দেবেন বা আমি গ্রুপে একটু হোক। করে পাঠাচ্ছি, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। বুঝেছি। একটু বলুন। স্যার, না, পিন্টু বাবু আগে বলবেন। হ্যাঁ পিন্টু বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি বুধ আর শুক্রের ব্যাপারটা স্যার। আমাদের কমপ্লিট হয়নি তো, আমাদের ও 10টা রুম হলো। ঠিক, ঠিক আছে স্যার, ঠিক আছে, বাকিগুলো সব বুঝতে পেরেছি। হ্যাঁ, স্যার এখন একটা যে ক্লাস কটা আপনি নিন না বললেন তার স্যার। সবকটাই কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেল স্যার। এই বিভু সরল পদ্ধতি আর কি। রাহু তো এবার হয়নি স্যার। স্যার, হ্যাঁ বলুন। বলছি আপনি তো 28 বছর বয়সে শনিতে, 28 বছর বয়সে ষষ্ঠ, মানে শনি থাকবে ষষ্ঠ ভাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা স্যার, এখনো তো রাহু, আপনি কেতু, মানে রাহু, শুক্র আর বুধ, এই তিনটে বাকি আছে না স্যার? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক ওরকম আছে। নয়। তাহলে স্যার? এখানে ইয়ার গুলো ইম্পর্টেন্ট, কোন ইয়ারে কোন গ্রহটাকে আমরা পাচ্ছি। ঠিক আছে, ও, বুঝতে পেরেছি। হতেই পারে ফিউচারে আমি দেখলাম যে এরকম কোন সূত্র আমি শুক্রের জন্য পেলাম না, আবার হ্যাঁ। এটাও হতে পারে যে আমি শনির জন্য আরো 4টে সূত্র পেয়ে গেলাম।
এখানে ওই বয়সে কোন গ্রহটা কোথায় অ্যাক্টিভ রেজাল্ট দিতে পারে তার একটা প্রবাবল অ্যানালাইসিস, সেটা হচ্ছে বিএসপি। ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে আজকের মতো আমাদের শিক্ষা দপ্তর এখানেই বন্ধ হলো। আর সবাই খুব ভালো থাকবেন। নর্মাল ক্লাস আবার কালকে থেকে আপনারা সবাই জয়েন করে যান। হ্যাঁ, স্যার, হ্যাঁ, স্যার কালকের থেকে কি মানে অনলাইন ক্লাস হবে? আপনার কোন ব্যাচ? আমি তো করে ফেললাম। কালকে 223 ব্যাচের অনলাইন ক্লাস আছে। ও, ঠিক আছে, তাহলে আমাকে আমাকে তো স্যার, আমি তো অফলাইনে আছি স্যার। তাহলে আপনার রবিবার, অফলাইন ক্লাস কবে? রোববার? হ্যাঁ রবিবার, 2রা জুন। 2রা জুন থেকে ক্লাস শুরু। তাহলে আমি দোসরা কি জুন নয়, 1লা জুন, 1লা জুন। হ্যাঁ 1লা জুন, তাহলে কি আমি ওটাতে আর মানে জয়েন করবো না তো? হ্যাঁ, অবশ্যই করবেন। মানে 2রা জুনটা করবো, মানে আপনার যে কালকের থেকে ক্লাস আছে ওটাতে, না, ওটা তো আমার দোসরা না। জুন কালকে থেকে নয়, এটা আপনার নয়। আপনার হচ্ছে কি অফলাইনে এখানে এসে আপনি ক্লাস করবেন। আর 1লা জুন, 2রা নয়, 1লা জুন হচ্ছে কি পয়লা রোববার রবিবার থেকে আপনি ক্লাস জয়েন। দুটো থেকে। আর দুটো কালকে থেকে। যে অনলাইন ক্লাস আছে সেটা তো অন্যদের জন্য। ঠিক আছে হ্যাঁ, স্যার, সেটা তো। ধন্যবাদ স্যার, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। ভালো স্যার থাকুন সবাই। নমস্কার স্যার। শুভরাত্রি স্যার। হ্যাঁ, বলুন। বলছি কি শুভরাত্রি যদি স্যার। আজকে তো সবাই আছে, আমি একটা গুরু পূর্ণিমা নিয়ে একটা ছোট্ট কথা বলে দেবো একটু। তাহলে হ্যাঁ, সবাই কি পাবো তো, মানে ছোট্ট করে একটা কথা বলে দেবো একটু, আপনি যদি পারমিশন দেন। ঠিক আছে, বলুন। না বলছি, এই সবাই তো আমরা এখানে ছাত্রছাত্রীরা আছি, সবাইকেই বলছি আমরা গুরু পূর্ণিমায় না একটা প্রোগ্রাম করি। তো আপনারা যারা যারা সেটাতে ইনভলভ হতে চাইছেন, প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে এটা বললাম, আজকে সবাই আমরা একসাথে আছি তো, ওই জন্য একটু বললাম স্যারের পারমিশন নিয়ে। যারা যারা এই প্রোগ্রামটায় জয়েন করতে চান, আমার সাথে যুক্ত হতে চান, তারা একটু আমার সাথে যোগাযোগ করে নেবেন। এটা 10th জুলাই বোধহয় হবে, জুলাইতে আছে, তো একটু আগে থেকেই বললাম। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। ওকে ম্যাম, গুড শুভরাত্রি। নাইট।